তন্নি, এতক্ষণ লাগে খাবার দিতে? বলতে বলতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে অথই। তন্নি এক লাফে উঠে দাঁড়ায়। অর্ণব কপালে হাত ঠেকিয়ে ফোঁস করে শ্বাস টানে। অথই তন্নির পাশে দাঁড়াতেই অর্ণব বলে ওঠে, আমাকে একটু শান্তি দিবি না, তাই না? অথই ভেংচি কাটে, দিব না। তন্নি, চল তো। অথই তন্নির হাত ধরে টেনে নিয়ে যায়। অর্ণব নিজের চুল নিজেই এলোমেলো করে দিয়ে বলে, বউ নিয়ে বনবাসে যেতে হবে আমার, এভাবে আর চলছে না। অনিরে, মাম্মা, তুই কিন্তু তোর ফুপির কাছে যাবি না একদম, সে তোর বাবার চরম শত্রু। আশা বেগমের মুখ ছোট হয়ে গেছে। সে কিছুটা আন্দাজ করতে পেরেছে তার ছেলের সাথে তন্নির বেশ ভাব হয়েছে, কিন্তু উনি এটা এগোতে দেবে না কিছুতেই। তন্নি মেয়ে ভালো, কিন্তু তার ছেলের জন্য একদমই পারফেক্ট না। তার হিরে টুকরো ছেলে শেষে কিনা একটা ছোট জাতের গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে? এটা হতেই পারে না। মাঝরাতে আনোয়ার বাড়িতে ফেরে। আশা বেগমকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হয়, কারণ তিনি ৮টার মধ্যেই ঘুমিয়ে যায়। আর আজকে ১২টা বেজে গেল, তবুও ঘুমানোর নাম নেই। হলো কি? অফিসের ব্যাগ রেখে স্ত্রীর পাশে বসে বলে, এখনো ঘুমাওনি যে? আশা স্বামীকে দেখে খুশি হয়, তবে তার হাতের উপর হাত রেখে বলে, আমাদের ছেলেটা পাল্টে যাচ্ছে, খেয়াল করেছ? সে তন্নির পিছনে পড়েছে। হ্যাঁ, ভালো তো, তন্নি ভালো মেয়ে। হ্যাঁ, মানছি ভালো মেয়ে, কিন্তু আমার ছেলের সাথে যায় না। কোথায় আমার জাত আর কোথায় তন্নি? তারপরও আবার জাতের সমস্যা। আনোয়ার বিরক্ত হয়। আশা, আমি যখন তোমায় বিয়ে করেছিলাম তোমাদের বাড়িতে একটা ঘর পর্যন্ত ছিল না। তন্নিদের থেকেও কঠিন পরিস্থিতি ছিল তোমাদের। আশা থমথমে খেয়ে হাত সরিয়ে নেয়। অপমানিত হয়েছে সে। আমার কথা কেন উঠেছে? কারণ তুমি তন্নিকে ছোট করছো। এমনটা ঠিক নয়, তন্নি মেয়েটা ভীষণ ভালো। আমার ছেলে তাকে পছন্দ করে, ওরা ভালো থাকবে। আমাদের এখানে কথা বলার কি দরকার বলো? আশা আর বলার মতো কথা খুঁজে পায় না। তার স্বামী যে বুঝবে না সেটা সে বুঝতে পেরেছে। যা করার তাকেই করতে হবে। কিছুতেই সে তন্নিকে বাড়ির বউ মানবে না। রাত ২টা বাজে। হঠাৎ করে অর্ণবের ঘুম ছুটে গেছে। এপাশ ওপাশ করেও আর ঘুমোতে পারে না। শেষমেশ ফোনটা হাতে নেয়। তন্নির আর তার কোনো কাপেল পিক নেই। এই বিষয়টা খেয়ালই ছিল না। অর্ণব ভেবে ফেলে কালকেই কাপেল পিক তুলব। তাছাড়া তন্নিকে স্পেশাল কোনো গিফট দেওয়া হয়নি। যদিও তন্নি নেবে কিনা সন্দেহ। নিউজ ফিল্ড ইনস্টল করতে করতে হঠাৎ করে চোখ পড়ে একটা রিংয়ের দিকে, ডায়মন্ডের। খুবই সিম্পল কিন্তু সুন্দর, সাথে ডায়মন্ডের ছোট্ট নাকফুল। দুটোই ভালো লেগে যায় অর্ণবের, আর সময় নষ্ট না করে অর্ডার করে ফেলে। কালকেই তন্নিকে দেবে এসব। অনমনেই হাসে অর্ণব। ভালোবাসার অনুভূতি এত সুন্দর কেন? হৃদয় কেন এত বেকুল হয়ে থাকে মায়াবতীর জন্য? সারাক্ষণ দেখতে ইচ্ছে করে। এই তো ঘন্টা ৪ আগে দেখেছে, তবুও কেন মনে হচ্ছে এখনই ছুটে গিয়ে দেখে আসি মায়াবী মুখটা? এইরকম অনুভূতি কি সারা জীবন থাকবে, নাকি সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে? উত্তর পায় না অর্ণব। এভাবে চুপচাপ থাকলে এসব চিন্তা মাথা থেকে যাবে না। তাই কল করে তন্নির নাম্বারে। তন্নিকেও ঘুমোতে দেবে না। একা একা কেন রাত জাগবে? ২বার রিং হয়ে কেটে যায়, তন্নি রিসিভ করে না। আসলে সে বালিশের নিচে ফোন রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ৩য় বার কল বেজে ওঠায় অথইয়ের ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে তন্নির ফোনটা নিয়ে বন্ধ করে রেখে দেয়। অর্ণব বুঝে যায় এটা অথইয়ের কাজ। ওকে কুড়িয়েই এনেছিল। আমার বোন এরকম কখনোই হতে পারে না। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যায় তন্নির। নামাজ শেষ করে জায়নামাজ গোটাতে যাবে, তখনই আশা এসে তন্নির হাত ধরে। খানিকটা চমকে আশা বেগমের দিকে তাকায় তন্নি। মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করে, আন্টি তুমি এখানে? আশা তন্নির হাত থেকে জায়নামাজ নিয়ে নিজেই গুটিয়ে রেখে আসে কাবাডে। তারপর তন্নির গালে হাত দিয়ে বলে, তোমার সাথে কথা আছে, এসো আমার সাথে। তন্নি আশা বেগমের পিছন পিছন যায়। রান্নাঘর গিয়ে থামে আশা। তাকায় তন্নির দিকে। সরল মুখখানা দেখে তার প্রাণ জড়িয়ে যায়। তন্নি, আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি বিশ্বাস করো? তন্নি হেসে বলে, কেন করব না? আমার মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছো আমায়। সারা জীবন মনে রাখবো। আশা তন্নির মাথায় হাত বুলিয়ে দেয়। তন্নি, তোমার বাবা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। যেখানে আমাদের সমাজ প্রতিটা বাবা 18 হওয়ার আগে মেয়েদের বিয়ের জন্য উঠে পড়ে লাগে, সেখানে তোমার বাবা স্বপ্ন দেখে তোমাকে প্রতিষ্ঠিত করবে। তোমার পরিচয়ে সে পরিচিত হবে। তন্নি, আমি লক্ষ্য করেছি অর্ণব আর তোমার মধ্যে একটা সম্পর্ক চলছে। আমি জানতে চাইবো না কতদিন ধরে চলছে, কত দূর এগিয়েছে। অর্ণব আমার ছেলে, তুমি আমার মেয়ের মতোই। তোমাদের কারোর খারাপই আমি চাইবো না। কিন্তু তন্নি, তুমি ভেবে দেখো, অর্ণবের বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে তাদের বাগদত্তা সম্পূর্ণ হবে। তন্নি মাথা নিচু করে ফেলে। চোখ দুটো টলমল করছে তার। আশা শ্বাস টেনে আবার বলতে থাকে, আমি মেনে নিলাম অর্ণব নিধিকে বিয়ে করবে না। তুমি কি বিয়ের জন্য প্রস্তুত তন্নি?
বাবার স্বপ্নের কথা ভুলে মা ভাইকে ফেলে অর্ণবকে বিয়ে করতে পারবে তুমি? তাছাড়া অথই, আর্থি, তোমার আঙ্কেল, আমরা কিন্তু কেউই এই সম্পর্ক মেনে নেব না। তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে সুখী হবে? তন্নি কান্না আটকে তাকায় আশা বেগমের দিকে। আশা আবারও বলতে থাকে, সময় আছে তন্নি, পিছিয়ে আসো, অর্ণবকে ভুলে যাও। জীবনে অনেক সুখী হবে তুমি, অনেক ভালো থাকবে, আমি দোয়া করছি। আবার সবটা আগের মতো করে দাও তন্নি, আমার ছেলের মাথা থেকে তোমার ভূত নামিয়ে দাও। বলতে বলতে তন্নির হাত ধরে আশা। তন্নি দীর্ঘশ্বাস ফেলে। কলেজে যেতে হবে আন্টি, বলেই চলে যায় তন্নি। আশা তাকিয়ে থাকে। তন্নির মতিগতি কিছুই বুঝতে পারছে না, কি চাইছে মেয়েটা। তন্নি অর্ণবের রুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে, আমি আমার মনের কথা শুনবো, কোনো পিছু টান রাখবো না। অর্ণব জগিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে, এবার জুতো পরেই বেরিয়ে যাবে। তখন তন্নি অর্ণবের রুমে ঢুকে। অর্ণব তন্নির দিকে তাকিয়ে মুচকি হাসে। তন্নি অর্ণবের চোখে চোখ রেখে বলে, আমাকে দূরে কোথাও নিয়ে যেতে পারবেন অর্ণব? অর্ণব বেশ অবাক হয়। তন্নিকে বিধ্বস্ত দেখাচ্ছে, কেঁদে ফেলবে এমন অবস্থা। কিন্তু হঠাৎ করে কি হলো মেয়েটার? কেউ কি তাকে কিছু বলেছে? অর্ণবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তন্নি পুনরায় বলে ওঠে, যাবেন না? অর্ণব দৃষ্টি ফিরিয়ে নেয়, হাত দিয়ে ইশারা করে তন্নিকে পাশে বসতে, কিন্তু তন্নি আসে না, ওখানেই ঠেয়ে দাঁড়িয়ে থাকে। এবার তার চোখ টলমল করছে, যখন তখন দুই গালে পানি গড়িয়ে পড়বে। অর্ণব নিজেই এগিয়ে যায়, তন্নির হাত ধরে তাকে খাটের এক কোণায় বসিয়ে দেয়। দরজাটা একটু ভিড়িয়ে তন্নির পাশে এসে বসে, কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, কি হয়েছে আমাকে বলো? কেউ কিছু বলেছে? কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে? আমি আছি অথইয়ের তন্নি। তন্নি ওড়নার কোনো দিয়ে দুই গালে গড়িয়ে পড়া পানিটুকু মুছে ফেলে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, মন খুলে বলতে ইচ্ছে করছে অর্ণবকে, ভরসা পেতে চাইছে, মন থেকে দোটানা মুছে দিতে বলতে ইচ্ছে করছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে তন্নি, আর বলে, আমার জন্য অপেক্ষা করতে পারবেন অর্ণব? অর্ণব মৃদু হাসে। তন্নির নরম তুলতুলে হাতটা ধরে বলে, সে তো করছি, আরও অপেক্ষা, বছরের পর বছর। এমনটাই বলছিল অথই, আর আমিও মেনে নিয়েছি। তন্নি তবুও ভরসা পায় না। আমার সাথে যদি আপনার বছরের পর বছর কথা না হয়, দেখা না হয়, তবুও আপনি আমার জন্যই ফিল করবেন, আমাকে নিয়েই ভাববেন, আমিতেই সন্তুষ্ট থাকবেন অর্ণব? আপনি প্রমিস করেছিলেন আমায় ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবেন, নিজের কথা রাখবেন অর্ণব? তন্নির চোখে আবারও পানি চলে আসে। অর্ণব হাত ছেড়ে বুড়ো আঙুল দিয়ে তন্নির চোখের পানি মুছিয়ে দেয়। ডোন্ট ক্রাই, আগে বলুন আমায়, আমি কখনো তোমায় ছাড়বো না, তুমি চাইলেও না। তুমি আমার অনির মাম্মা, তুমি আমার অনির মাম্মাই থাকবে। তন্নি অর্ণবের হাত জড়িয়ে কাঁধে মাথা রাখে। আপনি বড্ড বেপরোয়া অর্ণব, এমনটা চলবে না, একটু গম্ভীর হবে, চঞ্চলতা একটু কমাবেন, আমার সাথে দুষ্টামি কম করবেন, সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকবেন না। আমি চাইছি না কেউ এখানে আমাদের সম্পর্কের কথা জানুক, একদম সিক্রেট থাকবে, বিয়ের কথা তো আরও কাউকে জানাবেনই না। অর্ণব তন্নির কথাগুলো শোনে এবং বলে, কারণটা বলবো না, বলবা না? কারণ নেই কোনো, আমি চাইছি তাই। এই পৃথিবীতে বাবা আর অথইয়ের ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি, কেউ একটু সম্মান দেয়নি, সান্ত্বনা পর্যন্ত পাইনি কারো থেকে। আমার জীবনটা খুব কঠিন, এইটুকু বয়সে অনেক কিছু শিখেছি, দেখেছি, শুনেছি। আমি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, বাঁচতে চাই, হাসতে চাই। আমি আমি ছাড়া আপনার অনেকেই আছে, কিন্তু আপনি আর অথই ছাড়া এই মুহূর্তে আমার কেউ নেই। আবারও কেঁদে ফেলে তন্নি। অর্ণব তন্নির দুই গালে হাত দিয়ে মুখখানা দেখতে থাকে। চোখ দুটো লাল হয়ে গেছে মেয়েটার, আরও কিছু বলতে চাইছে সে, অর্ণবও শুনতে চাইছে। মনের মধ্যে কথা চেপে রাখলে দুঃখ বাড়ে। অর্ণব, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। আমার জীবনে আপনি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নেই অর্ণব, আমার কোনো অপশন নেই আপনার মতো, আমি চাইও না। আমার শুধু আপনি হলেই চলবে অর্ণব, শুধু আপনি হলেই চলবে। অর্ণব মৃদু হেসে তন্নির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। অর্ণব থামায় না, কাঁদতে থাকুন, কাঁদলে মন হালকা হয়। বেশ অনেকক্ষণ পর অর্ণব তন্নির মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তুমি ভয় পেও না অথইয়ের তন্নি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। যাই হয়ে যাক, আমি অপেক্ষা করব সারা জীবন। ও অপেক্ষা করতে রাজি আমি। আগে কি হয়েছে ভুলে যাও, বাকি জীবন আমার হৃদয়ে অনির মাম্মা ছাড়া আর কোনো নাম থাকবে না। আই প্রমিস। আমায় ভালোবাসেন অর্ণব? অর্ণব এটার জন্য প্রস্তুত ছিল না। কি মনে হয় তোমার আমি আপনাকে ভালোবাসি? আমিও তোমাকে ভালোবাসি, মারাত্মক ভালোবাসি। তন্নির কান্না থেমে গেছে, সে এমনিতেই ঘাপটি মেরে পড়েছিল অর্ণবের বুকে। অর্ণবের কথা শুনে মাথা তুলে অর্ণবের দিকে তাকায়, অর্ণবও তাকিয়েছিল।
তন্নি দাঁড়িয়ে অর্ণবের মুখোমুখি দাঁড়ায়। অর্ণবের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে দেয়। অর্ণব মৃদু হাসে। খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে অর্ণবের মুখটা পর্যবেক্ষণ করে তন্নি। তারপর লাজ লজ্জায় মাথা খেয়ে অর্ণবের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। তৃপ্তির হাসি ফুটে ওঠে অর্ণবের ঠোঁটের কোণে। তন্নি আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলে চলে যায় অর্ণবের রুম থেকে। অথয়ের রুমে গিয়ে দেখে অথই এখনো ঘুমোচ্ছে। তন্নি অথয়ের কপালে চুমু দেয়, মাথায় হাত বুলিয়ে নিজের ফোনটা নিয়ে বেরিয়ে যায়। এই বাড়ির চৌকাঠ পেরোনোর আগে তন্নি আবারও পিছন ঘুরে তাকায়। ততদিন পর্যন্ত এই বাড়িতে পা রাখবে না যতদিন অর্ণব তাকে পূর্ণ মর্যাদা দিয়ে এখানে আনছে। এটা তন্নির প্রতিজ্ঞা। বাড়ি ফিরতে দেখে ইতি বেগম রান্না করছে আর তামিমকে পড়াচ্ছে। তন্নিকে দেখেই তামিম দৌড়ে এসে জাপটে ধরে। তন্নিও মুচকি হেসে বাইকে আদর করে। ইতি বেগম এই সময় তন্নিকে আশা করেনি, তাই বেশ অবাক হয়। তন্নি মায়ের পাশে বসে মায়ের দিকে বটি নিয়ে তরকারি কাটতে থাকে। ইতি গম্ভীর গলায় প্রশ্ন করে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? তন্নি তরকারি কাটতে কাটতে মুচকি হেসে জবাব দেয়, নুন পান্তা খেয়ে বড় হয়েছি মা। ছেঁড়া কাঁথায় ঘুমানোর অভ্যাস। এত বড় বাড়ি, দামি খাট, ভালো ভালো খাবার, এসবে আমার পোষায় না। এভাবেই ঠিক আছি। ইতি মনে মনে খুশি হয়, কিন্তু প্রকাশ করে না। এত মারি তোকে, এত কাজ করাই, ওখানে থেকে গেলেই তো ভালো থাকতিস। তন্নি ইতির দিকে তাকায়। তোমার মধ্যে মা গন্ধ পাই আমি, যা আমাকে সুখ এনে দেয়, কলিজা ঠান্ডা করে। মনে হয় এটাই পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা। আমার মা, আমার সাথে তোমায় ছাড়া আমি থাকতে পারি না। ইতির চোখে ভিজে ওঠে। সে নিজের দুর্বলতায় তন্নিকে বোঝাতে দেবে না বলে উঠে চলে যায়। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে। বাবার মুখের মা ডাকটা পৃথিবীর সব সুখ এনে দেয়। এই যে তন্নির মন খারাপ করেছিল অর্ণবের জন্য, খুব করে দেখতে ইচ্ছে হচ্ছিল তাকে। আশা বেগমের ব্যবহারের কথা মনে পড়েও কষ্ট হচ্ছিল। তখন এই কল আসে তারেকের। তার আমার মা কি করছে কথাটাই মন ভালো করে দিয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটেছে। ভুলে গেছে সব কিছু, মত্ত হয়ে যায় বাবার সাথে কথা বলতে। ইতি বেগমও শুনছে। কই একবারও তো তামিমের কথা বলল না তারেক। ছেলেটাও তো তার, তাহলে কেন ছেলেকে ভালোবাসে না, কেন ছেলের খোঁজ নেয় না? ইতি রাগ হয় তন্নির উপর। তন্নির জন্য বোধ হয় তামিমকে দেখতে পারে না। তামিম দৌড়ে যায় তন্নির কাছে। তারেক দুই ছেলে মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। এটা দেখে এবার ইতি বেগমের প্রাণ জুড়ায়, রাগ কমে যায়। সকাল সকাল তন্নি কলেজের জন্য বেরিয়েছে। অথয়কে আগে জানিয়ে দিয়েছে যে ডিরেক্ট কলেজে যাবে। ও যেন চলে আসে। তন্নি এক মনে হাঁটছে। তখনই তন্নির সামনে বাইক থামায় সাগর। সে এই দিকে এসেছিল একটা কাজে। তন্নি দাঁড়িয়ে যায়, তাকায় সাগরের দিকে। সাগর হেলমেট খুলে চুল ঠিক করতে থাকে। তন্নির হাসি পায়। যখন সাগর হেলমেট খোলে তখনই চুল ঠিক করে। ব্যাপারটা নোটিশ করেছে তন্নি। সাগর চুল ঠিক করা শেষ করে বলে, একা যে তোমার অথই কই? ও ওর ভাইয়ের সাথে আসবে। আচ্ছা আমি কলেজেই যাচ্ছি, চলো একসাথে যাই। না না, আমি একা যেতে পারবো। জানি তো পারবা, তবুও চলো না তন্নি প্লিজ। আমি যেতে পারবো ভাইয়া, প্লিজ তন্নি। এবার আবার না বলার সাহস হয় না তন্নির। এভাবে বললে কখনো মুখের উপর না করা যায়? সিনিয়র তো, অসম্মান করা হয়ে যাবে। কিন্তু অর্ণব দেখলেও হাড্ডি গুঁড়ো হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করতে করতে বাইকে বসে পড়ে তন্নি। অর্ণব যেন না দেখে। সাগর খুশি হয়। হোক না সে অন্য কারো, তবুও একটুখানি তার সঙ্গ পেলে দোষ কি? কলেজের মাঠে তন্নির জন্য দাঁড়িয়েছিল অথই। অথইয়ের আর একটা ফ্রেন্ড অথইকে দেখে দাঁড়ায়। তার নাম রিয়া। সে তন্নি না আসার কারণ জানে। তখনই সাগরের বাইকে ঢোকে কলেজের গেট দিয়ে। অথইয়ের হাসি মুখটা চুপসে যায়। সে মাথা নিচু করে ফেলে। রিয়া বলে ওঠে, সাগরের থেকে লিফট নেবে বলেই ও তোর সাথে আসেনি। এই এক মুহূর্তের জন্য অথইয়ের রিয়ার কথা সত্যি মনে হয়, কিন্তু পর মুহূর্তেই মনে হয় এমনটা কখনোই হতে পারে না। অথই শক্ত গলায় রিয়াকে বলে, আমার তন্নি এমন না, নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল। আমি আমার তন্নিকে ভালো করেই চিনি। রিয়া চেয়েছিল ওদের মধ্যে ঝামেলা পাকাতে, কিন্তু যখনই বুঝলো পারবে না তখন মুখ বাঁকিয়ে চলে যায়। সাগর অথইয়ের সামনে বাইক থামায়। তন্নি নেমে অথইয়ের কাছে আসে। সাগর অথইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে হাত নাড়িয়ে বাই বলে চলে যায়। তন্নি অথইকে বলতে থাকে, অথই আমি কখনো তোর থেকে কিছু লুকোইনি, কিন্তু আজকে লুকাবো। প্লিজ পাল্টা প্রশ্ন করবি না। অথই হালকা জড়িয়ে ধরে বলে, ঠিক আছে করবো না। যতদিন না তোর ভাই আমাকে সম্মান দিয়ে তোদের বাড়িতে নেবে ততদিন আমি তোমাদের বাড়ি যাব না। তন্নির কথা শুনে অথই থমকে যায়। ছেড়ে দেয় তন্নির হাত। অসহায় চোখে তাকিয়ে তন্নির দিকে। তন্নির চোখ নামিয়ে নেয়। অথই যে কষ্ট পাচ্ছে। আমি জানি খুব তাড়াতাড়ি তোর ভাই আমাকে নিয়ে যাবে বলেই তন্নি ক্লাসের দিকে হাঁটতে থাকে। অথইও পিছন পিছন যায়। অর্ণব আর বিয়ের ব্যাপারটা লুকায় না। তন্নি শোনেনি অর্ণবের কথা। ফের উঠছে সাগরের বাইকে। খুব কি বাইক পছন্দ ওর? একটাবার তো অর্ণবকে বলতে পারতো। অর্ণব কিন্তু বাইক, কিন্তু সেটা না করে বারবার সাগরের বাইকে উঠছে, কাঁধে হাত রেখে বসছে। এটা আর মেনে নেওয়ার মতো বিষয় না। অর্ণব আজকে অফিসে জয়েন করবে, তাই সকাল সকাল ফর্মাল লুকে কলেজের সামনে দাঁড়িয়েছিল তন্নির মুখটা দেখে অফিসে যাবে বলে। কিন্তু কি দেখালো অর্ণব?
কালো সানগ্লাসটা খুলে ফেলে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, সোজা হয়ে দাঁড়িয়ে। পকেট থেকে ফোন বের করে কল করে আনোয়ারকে। আনোয়ার ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিল। অর্ণবের কল পেয়ে মিটিং রেখে বাইরে এসে কল রিসিভ করে। বাবা, আমাকে আজকে বাইক কিনে দিবা? আনোয়ার বলে, এটা বলার কোনো কল করেছো? আমি মিটিংয়ে ছিলাম বাবা। তোমার মিটিংয়ের থেকে বাইক কেনা বেশি জরুরি। তোমার বৌমা অন্য ছেলের বাইকে উঠেছে। চয়েস ও বৌদি নিজে থেকে কখনো আমার হাত ধরলো না, আর আজকে সাগরের কাঁধে হাত রেখে বসেছে। বাবা, 2 ঘন্টার মধ্যে বাইক কেনো, আজকে সারা রাত ওকে বাইকে বসিয়ে রাখবো আমি। বলেই খট করে কল কেটে দেয় অর্ণব। আনোয়ার দীর্ঘশ্বাস ফেলে। তন্বীর কপাল পুড়েছে। কলেজ ছুটি না হওয়া অবধি অর্ণব ওখানে একইভাবে দাঁড়িয়ে ছিল। কলেজ ছুটি হতেই তন্বী আর অথই বেরিয়ে আসে, আর ওদের পিছনে সাগর। আবারও কি বাইকে উঠবে নাকি তন্বী? পা ভেঙে ফেলবো এবার অর্ণব। সে বড় বড় পা ফেলে তন্বীর সামনে গিয়ে দাঁড়ায়। অথই আর তন্বী অর্ণবকে দেখে বেশ অবাক হয়। অথই জিজ্ঞেস করে ফেলে, ভাইয়া তুই এইখানে? অর্ণব জবাব দেয় না, শক্ত চোখে তাকিয়ে থাকে তন্বীর দিকে। তন্বী বুঝে গেছে সাহেব দেখে ফেলেছে তাকে সাগরের বাইকে। তন্বী পাশ কেটে চলে যায়। অর্ণবের রাগ বেড়ে যায়। তো অথই দুজনকে দেখছে। কি হলো এদের? অথই পিছনে পিছন যায়। এবার অর্ণবও যায়। রাস্তায় একপাশে গিয়ে দাঁড়িয়ে তন্বী। অর্ণব ধমক দেওয়ার জন্য মুখ খুলতেই তন্বী বলে ওঠে, গেইটে সামনে দাঁড়িয়ে থাকলে সবার যাতায়াতের অসুবিধা হতো। আর সাগর ভাইয়ার বাইকে আমি ইচ্ছে করে উঠিনি, উনি অনেক করে বলছে তাই উঠেছি। ভয়ে ভয়ে বলে ফেলে তন্বী। আজকে আগে সাগরকেই দেখাবো আমি কি চায়, এটাও জানতে হবে। চলো আমার সাথে। তন্বীর হাত ধরে হাঁটতে থাকে। অথইও পিছন পিছন হাঁটছে। আজকে কি তাহলে তন্বী জেনে যাবে সাগরের কথা? ভাইয়া কি মারবে সাগরকে? সাগর যদি তেড়া জবাব দেয়? সে যদি অধিকার দেখাতে চায়, ভিলেনগিরি শুরু করে দেয়? চোখের সামনে সাগরকে মার খেতে কি করে দেখব? অথই। সাগর প্রস্তুত ছিল অর্ণবের মুখোমুখি হওয়ার। কিছু কথা সে অর্ণবকে বলতে চায়। অর্ণবের হাতের মুঠোয় তন্বীর হাতটা দেখে হৃদয় কেঁপে ওঠে সাগরের। মুহূর্তটা ভয়াবহ, কিন্তু পরিস্থিতি এমনই, মেনে নিতেই হবে। তন্বীর মুখটা কালো, ভয়ে সে চুপসে গেছে। অথইয়ের মুখটাও আরও চুপসানো। সাগর বাইক থেকে নামে, অর্ণবের মুখোমুখি দাঁড়ায়। অথই, তন্বীকে নিয়ে গাড়িতে বসো, আমি ভাইয়ার সাথে কিছু কথা বলবো। অথই অর্ণবের মুখের দিকে তাকায়। অর্ণব না বলা পর্যন্ত সে নড়তে পারবে না। অর্ণব শক্ত চোখে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর ফোঁস করে শ্বাস টানে। ভাইয়া ওদের যেতে বলেন, আমি চাইছি না আমাদের ঝামেলা ওরা থাকুক, ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক। অর্ণব তন্বীর হাত ছেড়ে দেয়। অথই তন্বীকে নিয়ে চলে যায় গাড়িতে। সাগর বড় গাছটার আড়ালে গিয়ে দাঁড়ায়। অর্ণবও পিছন পিছন গিয়ে দাঁড়ায়। আমি তন্বীকে ভালোবাসি। সাথে সাথে অর্ণব সাগরের নাক বরাবর ঘুষি মেরে দেয়। নাক দিয়ে মুহূর্তেই রক্ত চলে আসে সাগরের। তন্বী আর অথই চমকে ওঠে। সাগর বাঁ হাতের বুড়ো আঙুল দিলে রক্ত মুছে বাঁকা হাসে। পাল্টা একটা ঘুষি আমিও দিতে পারতাম, শক্তি আমারও আছে, কিন্তু কেন দিলাম না জানেন? তন্বী কষ্ট পাবে তাই। আপনার আর আমার ভালোবাসার মধ্যে এইটুকুই ডিফারেন্স। আমি অলওয়েজ চিন্তা করি তন্বী কষ্ট পাবে না তো, আর আপনি তন্বীর চিন্তা করেনই না, সারাক্ষণ নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন। ইটস নট ফেয়ার ভাইয়া। অর্ণব শক্ত গলায় বলে, আমি কি করব না করব এখন সেটা তুমি শিখিয়ে দেবে আমায়? সাগর মলিন হাসে। আপনি খুব লাকি ভাইয়া। আমি মোনাজাতে চেয়েও যাকে পাইনি, আপনি ফ্রিতেই তাকে পেয়ে গেছেন। আপনাকে কিছু শেখাতে চাইছি না আমি, শুধু এইটুকু বলতে চাইছি সব সময় মাথা ঠান্ডা রাখবেন, ভেবেচিন্তে কাজ করবেন, তন্বীকে গুরুত্ব দেবেন। মেয়েটা ভালোবাসার কাঙ্গাল, তাকে কখনোই অপমানিত হতে দেবেন না। অর্ণব দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আরও একটা ঘুষি দেবে সাগরকে, এটাই তার মত। কিন্তু হাত উঁচু করতেই তন্বী হাতটা ধরে ফেলে। অর্ণবের মন বুঝতে পেরেই সে চলে এসেছে। অর্ণব রাগী দৃষ্টিতে তাকায় তন্বীর দিকে। সাগর মলিন চোখে তাকিয়ে আছে। অথইও পিছন পিছন নেমে আসে। আপনার থেকে আমি এমনটা আশা করিনি অর্ণব। আমি না চাইলে উনি কখনোই জোর করে আমাকে বাইকে তুলতে পারতো না। সেই হিসাবে আমিও দোষী। আপনি আমাকে মারুন, কিন্তু ওনার গায়ে আর একবারও হাত তুলবেন না। তন্বীর চোখে পানি টলমল করছে। অর্ণব ঝাড়া দিয়ে তন্বীর থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। তন্বীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। তন্বীর উপর হাত ওঠাতে চায় না সে। এবার তন্বী হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সাগরকে বলতে থাকে, আমাকে ক্ষমা করবেন সাগর ভাইয়া, কি বলুন তো, ভালোবেসে বড্ড বেশি ভুল করে ফেলেছি, তাই সবাই মিলে এখন নাচাচ্ছে আমায়। আধভাঙ্গা জীবন ছিল, আত্মসম্মানটাই সেই জীবনের মূল অবলম্বন ছিল, এখন সেইটুকুও রইল না। অথই তন্বীর কাঁধে হাত রাখে। সাগরের নিজেকেই বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে। খুব কি দরকার ছিল তন্বীকে বাইকে বসানোর? এই পরিস্থিতির জন্য সাগর দায়ী। তন্বীর কথা শুনে সাগর রাগ আরও বেড়ে যায়। সে তন্বীর দিকে ঘুরে চিল্লায় বলতে থাকে, তোকে 1000বার বলছি, ওই বাচ্চা তোকে পছন্দ করে।
তুই তার থেকে দূরে থাকবি। তুই শুনলি না আমার কথা? কয়টা লাগে তোর? কিসে কম রাখছি? আরে একবার মুখ ফুটে বলতিস তোর বাইক পছন্দ, মুহূর্তেই তোর সামনে হাজির করতাম। আশেপাশের মানুষজন দাঁড়িয়ে যায়, সবাই ওদের দেখছে। লজ্জায় তন্নির কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সাগর মাথা নিচু করে আছে, তার চোখে পানি টলমল করছে। তার জন্য আজকে তার ভালোবাসা অপমানিত হচ্ছে। ছি, ছি। তন্নি দৌড়ে ওখান থেকে চলে যায়, তার বুকের ভিতর ঝড় হয়েছে। অর্ণব কি করে তাকে অপমান করতে পারলো? কি করে? অথই ভেজা চোখে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। আমার তন্নির থেকে দূরে থাকবি তুই, বলে অথইও চলে যায়। সাগর হাঁটু মুড়ে বসে পড়ে। নিধিকে এনেছে আশা বেগম, নিধির সাথে কথা বলবে। কেন সে অর্ণবকে এত লাই দিচ্ছে? বিয়ের জন্য কেন চাপ দিচ্ছে না? আনোয়ার ছেলের জন্য বাইক কিনে সেটা বাড়ির সামনে রেখে বাড়িতে আসে। আশাকে ডেকে ঠান্ডা পানি দিতে বলে। আজকে রোদটা একটু বেশি কড়া ছিল, আর গরমটাও প্রচণ্ড। নিধিকে কিচেনে বসিয়ে আশার শরবত বানাতে থাকে। এমন সময় অর্ণব হুড়মুড়িয়ে ঢুকে যায়। আনোয়ারের সামনে থাকা কাচের টি টেবিলে এক লাথি দিয়ে ভেঙে ফেলে। আনোয়ার লাফ দিয়ে সোফায় উঠে যায়। আশা আর নিধি দৌড়ে আসে। আশা কাঁপা কাঁপা গলায় অর্ণবকে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বা? অর্ণব চিৎকার করে বলে, অথই তন্নিকে আমি বিয়ে করেছি, ভালোবাসি তাকে আমি। ওকে এনে দাও আমায়, আমার এখনই চাই অথইয়ের তন্নিকে, আমার লাগবে। আশার চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিয়ে করেছে মানে? নিধি দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করে। এমনটাই আন্দাজ করেছিল সে। আনোয়ার আশার দিকে তাকায়। অর্ণব বাবা মায়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আবারও বলে ওঠে, 2 ঘন্টার মধ্যে অনির মাম্মাকে এখানে এনে হাজির করবা তোমরা। আমি তুলে আনতে চাইছি না। দুই পরও যদি ওকে এখানে না দেখি তাহলে আগুন জ্বালিয়ে দেব আমি এই বাড়িতে। আশা ভয়ে সিটিয়ে যায়। আনোয়ার শুকনো ঢোক গেলে। অর্ণব এবার চিৎকার করে দারোয়ানকে ডাকে। সে দৌড়ে আসে। আনোয়ার পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে কিছু টাকা নিয়ে সেই টাকা দারোয়ানের হাত দিয়ে দেয় অর্ণব। বাজারে যত গাঁদা আর গোলাপ গাছ আছে নিয়ে আসো। রেড, ইয়েলো, ব্ল্যাক যত কালার গোলাপ আছে আনবা। দারোয়ান টাকা হাতে নিয়ে দৌড়ে চলে যায়। নিধি আরতি আর অথইকে সাথে নিয়ে ফুলসজ্জার খাটটা সাজিয়ে দিবি বলেই সে হনহনিয়ে চলে যায়। নিধি কপালে 3টে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। আনোয়ারের বুকে হাত দিয়ে বসে পড়ে। তার ছেলে পৃথিবীর একমাত্র ব্যক্তি যে প্রাক্তনকে দিয়ে নিজের বাসর খাট সাজাচ্ছে। ইতিহাসের পাতায় অর্ণব নামটা বড় বড় করে লিখে রাখা উচিত। আশা মাথায় হাত দিয়ে বসে পড়ে। নিধি তেড়ে যায় তার দিকে। সবটা আপনার জন্য। সেদিন আপনাকে ডেকে নিয়ে দেখালাম অর্ণব আর ওই মেয়ে এক রুমে। আপনি কি বললেন? আমার ছেলেকে ডিস্টার্ব করিও না। এখনো বোঝেন? আমি তোমার কথায় বিশ্বাসই করিনি। আমার ছেলে এমনটা করবে এটা আমার কল্পনার বাইরে। নিধি কটকট চোখে তাকায়। আমাকে বিশ্বাসই করেননি? থাক, বাদ দাও, যা গেছে গেছে। এখন ভাবো কি করবা? কি আর করবেন? তন্নিকে বরণ করেন। ভালোবাসেন কত? হ্যাঁ, ভালোবাসি। অনাথ একটা মেয়ে, ছোট থেকে ভালোবাসা পায়নি, কারো থেকে একটু যত্ন পায়নি। তাকে সত্যি আমি ভালোবাসি, কিন্তু ছেলের বউ হিসেবে মানতে পারবো না। আমার হীরের টুকরো ছেলের সাথে তাকে মানাবে না। কোথায় তন্নি আর কোথায় আমার ছেলে? এটা মানা যায় নাকি? নিধি ভেংচি কাটে, তারপর বেশ ভাব নিয়ে বলে, তাহলে আমার সাথে পারফেক্টলি মানায়, তাই না? আশা এক পলক তাকায় নিধির দিকে। না, মেয়েটা খারাপ না, কিন্তু সমস্যা জামা কাপড়ে। ঠিকঠাক জামা কাপড় পরেই না সে। আনোয়ার মিষ্টি ফলমূল নিয়ে চলে তন্নিদের বাড়িতে। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে ড্রাইভারের সাহায্যে বাড়ির ভিতরে জিনিসপত্র নিয়ে যায়। কিন্তু ঘরে এত বড় তালা ঝুলছে, কোথাও কেউ নেই। কোথায় গেল সবাই? বেশ চিন্তায় পড়ে যায় উনি। ড্রাইভার বলে ওঠে, আশেপাশের বাড়িগুলোতে জিজ্ঞেস করবো? যাও। ড্রাইভার চলে যায়। খানিকক্ষণ বাদে আসে এবং জানায় ওনারা সবাই চলে গেছে ব্যাগপত্র নিয়ে। কোথায় গেছে কেউ বলতে পারেনি। আনোয়ারের কপালে 3টি ভাঁজ পড়ে। কোথায় গেল তন্নি? সে তার ছেলেকে কি জবাব দেবে? কি করবে এখন? অতই হাসপাতালের করিডোরে ঘাপটি মেরে বসে আছে। কি হয়ে গেল এসব? 2 হাত ভর্তি তার রক্ত, জামা কাপড় রক্তে ভিজে গেছে। এই মুহূর্তে তন্নিকে ভীষণ প্রয়োজন ছিল অথইয়ের। কিন্তু তন্নি কোথায়? কতবার কল করেছে অথই, কিন্তু তন্নি ধরেনি। ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসে। অথইয়ের সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাকে, কিন্তু অথইয়ের সাড়া নেই। শেষে অথইয়ের মাথায় হাত রেখে অথই তাকায় ডাক্তারবাবুর দিকে। ডাক্তার অথইয়ের পরিচিত, আনোয়ারের বন্ধু, খুব ভালোবাসে অথইকে। আঙ্কেল, সাগর ঠিক আছে? ডাক্তার মুখটা মলিন করে ফেলে। টেনশন করিও না, ওনার বাড়ির লোকজনকে খবর দাও, আসতে বলো তাদের। আর 3 ব্যাগ রক্ত লাগবে, বাট হসপিটালে ও পজিটিভ রক্ত নেই। আমার রক্তের গ্রুপ সেম, আপনি আমার থেকে নেন। আমার তন্নিরও সেম গ্রুপ, আমি ওকেও ডেকে আনছি। আমরা রক্ত দেব। ওনাকে বাঁচিয়ে দিন আঙ্কেল। আবারও কেঁদে ফেলে অথই। এই মেয়েটা সারাক্ষণ পরিপাটি থাকে, তার চুলগুলো কখনো এলোমেলো হয় না, কিন্তু আজকে তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। কেঁদে কেটে চোখ দুটো ফুলিয়ে ফেলছে। ডাক্তার অথইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আই উইল বেস্ট ট্রাই। ডাক্তার আবারও কেবিনে ঢুকে যায়। অথই 2 হাতে নিজের চুল খামচে ধরে বসে পড়ে। কি হয়ে গেল এটা? এই তো তখন অথই তন্নির পিছনে যাচ্ছিল।
কিন্তু হঠাৎ মনে পড়ল তন্বীর পিছনে না গিয়ে সাগরের কাছে থাকা উচিত, তাকে সান্ত্বনা দেওয়া উচিত। তাই ফিরে এসেছিল, কিন্তু ততক্ষণে সাগর চলে গেছে। দীর্ঘশ্বাস ফেলে রিকশা করে বাসায় ফেরার পথে রাস্তায় ভিড় দেখতে পায়। এগিয়ে গিয়ে জানতে পারে একটা ছেলে অতিরিক্ত জোরে বাইক চালানোর জন্য অ্যাক্সিডেন্ট করেছে। এগিয়ে গিয়ে দেখতে পায় এটা সাগর। চিৎকার করে কেঁদে সাগরকে ধরে সে। লোকজনের সাহায্যে হাসপাতালে নিয়ে আসে। সাগরের ফোনটা অতইয়ের কাছে ছিল। সে সেখান থেকে সাগরের মা সালমাকে কল করে। কল ধরেই সালমা বলে ওঠে, আব্বা কখন আসবি তুই? আমি বিরিয়ানি রান্না করেছি তোর জন্য। তোর বাবা আর আমি না খেয়ে অপেক্ষা করছি। অথই কান্না আটকাতে পারছে না, ধরে আসা গলায় বলে, অথই বলছি, সিটি হসপিটালে চলে আসুন। আর কিছু বলতে পারে না অথই। কল কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। আবারও কল করে তন্বীর নাম্বারে। এবার নাম্বার বন্ধ। অথই ডাটা অন করে। তন্বী নিশ্চয়ই কোনো মেসেজ দিয়েছে। ডাটা অন করতেই প্রথমে তন্বীর মেসেজ চোখে পড়ে। মা কোথাও একটা নিয়ে যাচ্ছে আমায়, আমি জানি না কোথায় যাচ্ছি। আনোয়ার যখন জানায় তন্বীর বাড়িতে নেই আর ওই বাড়ির কেউই বাড়িতে নেই, তখন অর্ণব রেগে যাওয়ায় বদলে বাঁকা হাসে। ঝাঁকড়া চুলগুলো বাঁ হাতে পিছনে ঠেলে আনোয়ারের গাল টেনে দেয়। আনোয়ার ভুরু কুঁচকে তাকায়। তোর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই চিল করছিস? আমার বউ নিখোঁজ হলে তো আমি থানা পুলিশ পর্যন্ত যেতাম তাকে খুঁজতে। অর্ণব আনোয়ারের কাঁধ ধরে তাকে বাসায় খাটের উপরে তার গা ঘেঁষে নিজেও বসে পড়ে। আমার বউটাকে আমি পেয়ে গেছি, এবার শুধু হাত পা বেঁধে এখানে নিয়ে আসা। তুমি তোমার বউকে ম্যানেজ করো। নিধির ওই ভিডিওটা তাকে দেখাও আর নিধিকে বিদায় করতে বলো, না হলে বাসর ঘরের ক্যামেরাম্যান বানাবো নিধিকে। আনোয়ার কেসে ওঠে। অর্ণব পানির গ্লাস এগিয়ে দেয়। ঢকঢক করে পানি খেয়ে নেয় আনোয়ার। গ্লাসটা রেখে একটুখানি শান্ত হয়ে বলে, বাপ হই আমি তোর, আমার সামনে মুখটাকে একটু কন্ট্রোল কর। লজ্জা তো তোর নেই, কিন্তু আমার আছে। পাপা, আমাকে লজ্জা বোঝাতে এসো না। লজ্জা যে তোমারও নেই তার জলজন্ত প্রমাণ আমি। আনোয়ার সোজা দাঁড়িয়ে হনহনিয়ে চলে যায়। এই ছেলের সামনে বসা যাবে না মানেই যাবে না। নির্লজ্জ বেহায়া ছেলে। তন্বীর মতো এত মিষ্টি একটা মেয়ে এই বেহায়ার ফাঁদে কি করে পা দিল? অর্ণব মুচকি হেসে বসে আছে কিছু একটা অপেক্ষায়। ঠিক কয়েক সেকেন্ড পরে আনোয়ার আবার আসে। দরজার কাছে দাঁড়িয়েই জিজ্ঞেস করে, কিসের ভিডিও? মাম্মাকে সাথে নিয়ে দেখো গিয়ে, দারুণ ট্রেন্ডিং ভিডিও, মজা পাবে। আনোয়ার মাথা নাড়িয়ে চলে যায়। অর্ণব ফোন বের করে কিছু একটা দেখে নেয়, তারপর বিড়বিড় করে বলে, ছেড়ে দেওয়ার জন্য ধরিনি তোমায়, চিনোই না আমায়। পৃথিবীর যে প্রান্তে গিয়ে লুকাও না কেন, তোমাকে আমার কাছে আসতেই হবে আজকেই। পাপার টাকায় কেনা ফুল নষ্ট হতে দেবই না আমি, এটা অনির পাপার প্রমিস। অথই এ থেকে এক ব্যাগ রক্ত নিয়েছে। অথই আরও দিতে চায়, কিন্তু ডাক্তার নেবে না, কারণ আর এক ব্যাগ নিলে অথই অসুস্থ হয়ে যাবে। সাগরের বাবা সাদ্দাম আর মা সালমা কিছুক্ষণ পরেই চলে আসে। সাদ্দাম রক্ত আনতে বেরিয়েছে, সালমা কান্না করছে। সকালেও ছেলেকে নিজে হাতে খাইয়ে দিয়েছে আর এখনও ছেলেকে হাসপাতালের বেডে শুয়ে আছে। বেচারি মেনে নিতে পারছে না। অথই মাথা নিচু করে বসে আছে। এখনও তন্বীর কোনো খোঁজ পাওয়া যায়নি। কোথায় গেল মেয়েটা? কেন গেল? কি হলো তার? তন্বী ঠিক আছে তো? সাগরের টেনশনে তন্বীর টেনশনে দুটো চাপ নিতে পারছে না অথই। মাথা ঘুরে আসে তার। বসে থাকতে পারে না, টলে পড়ে যায় ফ্লোরে। সালমা বেগমের পাশেই বসেছিল অথই। অথইকে পড়ে যেতে দেখে চিৎকার দিয়ে ওঠে উনি। ডাক্তার এগিয়ে আসে। মুহূর্তেই নার্স চলে আসে, অথইকে ধরে কেবিনে নিয়ে যায়। আনোয়ারকে কল করে সালমা। এলাকার পরিচিত নাম্বার ছিল তার কাছে। আনোয়ার সবে ভিডিওটা দেখতে যাবে, তখনই ফোন বেজে ওঠে। খানিকটা বিরক্ত নিয়ে কল রিসিভ করে তিনি, হ্যালো। ওপাশ থেকে সালমা কাঁদতে কাঁদতে বলে, অথইয়ের কিছু হয়েছে, হাসপাতালে চলে আসুন। আনোয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। তার ছোট্ট মেয়ে, তার জান। কি হয়েছে তার কলিজার? চিৎকার করে আশাকে ডাকতে থাকে। আশা নিধির সাথে পরামর্শ করতেছিল কি করবে না করবে। স্বামীর চিৎকার করা ডাকে সে দৌড়ে রুমে যায়। আনোয়ার দরদর করে ঘামছে, হাত পা কাঁপছে। তার স্বামীর করুণ পরিণতি দেখে আশা দৌড়ে স্বামীকে ধরে। কি হয়েছে তোমার? এমন করছো কেন? আনোয়ার কাঁপাকাঁপি গলায় বলে, আমার অথইয়ের কি হয়েছে? হাসপাতালেও। আশা কেঁদে ফেলে। সে অর্ণবকে ডাকে। অর্ণব ততক্ষণে বাসা থেকে বেরিয়ে গেছে। আরতি বাড়িতেই ছিল। সে আসে, সবটা শুনে বাবা মাকে ধরে গাড়িতে বসায়। তারপর নিজে ড্রাইভ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। অথইকে স্যালাইন দেওয়া হয়েছে, সাথে ঘুমের ওষুধ। ঘুমের মধ্যেও সে বারবার তন্নি তন্নি করে উঠছে। আশা মেয়ের হাত ধরে বসেছিল আনোয়ার পায়ের কাছে। আরতি আরেক হাত ধরে বসে আছে। মেয়ের মুখ থেকে তন্নি নামটা শুনে আশা কেঁপে ওঠে। মনে পড়ে যায় তখনকার কথা। তখন আনোয়ার বেরিয়ে যাওয়ার পরেই আশা কল করেছিল ইতি বেগমকে। ইতি তন্নিকে ভালোবাসে না, সারা জীবন অনেক অত্যাচার করেছে মেয়েটার উপর। ঠিকমতো খেতেও দেননি, মেয়েটাকে অনেক কথা শুনিয়েছে। কিন্তু যখন আশা তন্নিকে যা নয় তাই বলেছিল, তখন কেন জানি ইতির সহ্য হয়নি। খুব খারাপ লেগেছিল। ইতি বলেছিল, আমার মেয়ে
আপনার ছেলে মেয়ের সাথে যোগাযোগ রাখবে না, আমি কথা দিচ্ছি। আর দয়া করে আমার স্বামীর কান অবধি এই খবর পৌঁছাবেন না, সে খুব কষ্ট পাবে। মেয়েটা আমার ছোট, সে না বুঝেই ভুল করেছে, এই ভুল দ্বিতীয়বার হবে না বলে ইতি কল কেটে দেয়। আশা থেমে থাকেনি, কল করেছিল তারেককে, যা নয় তাই বলে অপমান করেছে। তারেক বিদেশে যাওয়ার সময় আনোয়ারের থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সেটা নিয়েও খোঁটা দেয় আশা। তন্নিকে বাজারি মেয়ে বলতেও সে দুবার ভাবেনি। অপমান সহ্য করতে না পেরে তারেক কেঁদে ফেলেছিল, হাত জোর করে আশাকে বলেছে ক্ষমা করে দেবেন আমার তন্নিকে, না বুঝে ভুল করেছে সে, দ্বিতীয়বার এই ভুল করবে না। আমার তন্নি আর কখনোই অর্ণব বাবার সাথে কথা বলবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। মনে থাকে যেন, এটা ভুলেও ভাববেন না আপনার মেয়েকে বড়লোক ছেলের পিছনে লেলিয়ে দিয়ে তাদের টাকার বড়লোক হবেন। আমি বেঁচে থাকতে আপনার এই ইচ্ছে কখনোই পূরণ করতে দেব না। তারেক বলে, এতটা সাধ্য নেই আমার, আমার মেয়ে এমন না, আর আমার চিন্তাভাবনাও এমন না বলেই তারেক কল কেটে দেয়। নিধি আর আশা বিশ্বজয়ের হাসি দেয়। এসব কথা মনে পড়তে আশা চুপসে যায়। তন্নি চলে গেছে বলে অথই অসুস্থ হয়ে গেছে, কি পেয়েছে ওই মেয়ের মধ্যে তার ছেলে মেয়ে। অবশ্য আশারও তন্নির প্রতি দুর্বলতা আছে, মেয়েটা সত্যি খুব ভালো, কিন্তু তার ছেলে নখেরও যোগ্য না। কোথায় তার হীরের টুকরো ছেলে, কোথায় কাজ তন্নি, এটা সে কখনোই মেনে নেবে না। নিধির সাথে ছেলেটার বিয়ে হয়ে গেল, সে ইতি আর তারেকের থেকে ক্ষমা চেয়ে নেবে, তন্নিকেও আবার আগের মতো ভালোবাসবে। সাগর এখন বিপদমুক্ত, রক্ত দেওয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে। মাথার আঘাতটা তার প্রবল, খুব বাজেভাবে মাথায় আঘাত পেয়েছে। বেঁচে তো থাকবে কিন্তু সুস্থ হবে কি? জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তন্নি। গ্রাম ছেড়ে শহরে এসেছে সে, ছোট্ট একটা বাসা নিয়েছে যেখানে সবাই আছে। এই যে ছোট্ট রুমটাতে একটা ব্যালকনি আছে, এই রুমটা খানিকটা অর্ণবের রুমের মতো, কিন্তু অতটা বিলাসবহুল না। জানলা দিয়ে পশ্চিম আকাশটা দেখা যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশ ঢলে পড়ছে, লাল আভা ছড়িয়েছে সূর্যের চারপাশে, একটুখানি দেখা যাচ্ছে সূর্য। কয়েক মিনিটের মধ্যে এইটুকুও তলিয়ে যাবে, পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। গোধূলি দেখে মন খানিকটা ফ্রেশ হয়ে যায় তন্নির। তখনই আবার মনে পড়ে যায় বাবার বলা কথাগুলো, হাসি মুখটা চুপসে যায়, চোখ দুটো ছলছল করে ওঠে। মনে মনে বলে, আপনি আসবেন অর্ণব, আমাকে নিতে আপনাকে আসতেই হবে, আমিও যাব আপনার সাথে। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, আপনাকে ছাড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু আমার বাবা মাকে করা অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আপনার মাকে ক্ষমা চাইতেই হবে। তন্নি তার বাবা মায়ের ব্যাপারে খুব পসেসিভ, আর আপনাকেও সোজা করে ছাড়বো আমি। তন্নিদের বাসার নিচে দাঁড়িয়ে আছে অর্ণব, তন্নিকে না নিয়ে সে ফিরবেই না। বিয়ে করা বউ তন্নি তার, এত সহজে সব কিছু মিটমাট হবে না। তন্নিকে জবাব দিতে হবে, কেন করলো এমনটা। একজন লোক লাগিয়েছিল অর্ণব তন্নিদের পিছনে, সেই অর্ণবকে জানিয়েছে তন্নি এখানে আছে। আজকের দিনটা অর্ণব অন্যভাবে শুরু করতে চেয়েছিল, তন্নির মুখটা দেখে অফিসে যেতে চেয়েছিল। তন্নি সবটা নষ্ট করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে অর্ণবের সমস্ত প্ল্যান। অর্ণব ঝাঁকড়ার চুলে হাত বুলিয়ে দরজায় টোকা দেয়। ইতি বেগম এসে দরজা খোলে, কি চাই? অর্ণব ভেতরে উকিঝুঁকি মারে, আমি অর্ণব চৌধুরী, অনির পাপা। তো আমি কি করতে পারি? অর্ণব হতাশ হয়, ভেবেছিল বউটাই শুরু কর্কশ, এখন দেখছে শাশুড়ি কর্কশের চেয়েও বড় কিছু। অনির মামামের সাথে কথা বলতে চাই আমি, এই নামে এখানে কেউ থাকে না। আরে থাকে তো, অথইয়ের তন্নি। আমার মেয়ের থেকে দূরে থাকবা। আপনাকে যদি বলি আমার শ্বশুরের থেকে দূরে থাকতে, আপনি পারবেন? কখনোই পারবেন না। বিয়ের আগে যেমন তেমন, বিয়ের পরে বউ ছাড়া থাকতেই চায় না, এটা ইতিহাসে বড় বড় কবিরা বলে গেছে। ইতি বেগম লজ্জা পেয়ে যায়, এত বেয়াদব ছেলে হয়। আজকে আমাদের বাসর শাশুড়ি মা, আমি বোনরা খাট সাজিয়ে অপেক্ষা করছি, কত টাকার ফুল কিনেছি জানেন? ইতি বেগমের কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না, সে দরজা আটকাতে যায়। তন্নি পিছন থেকে বলে, ওনাকে আসতে দাও মা, এত টাকার ফুল পচে গেলে ওনার লস হয়ে যাবে। সাগর এখন সুস্থ, অথৈও ভালো আছে, কিন্তু দুজনের একজনও কথা বলছে না, চুপচাপ আছে। সাগরকে তার বাবা মা এত এত কথা জিজ্ঞেস করছে, তবুও তার মুখ থেকে একটা শব্দ বের হয়নি। এক দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে আছে, তার চোখের সামনে থেকে সরছেই না তন্নিকে অপমান করার দৃশ্যটা। কিভাবে পারলো অর্ণব? বাবার থেকে জেনেছে বাইকটা ভেঙে গুড়িয়ে গেছে, এতে খুশি সাগর। এই বাইক সাগরের তার দরকার নেই। অথৈও কথা বলছে না, তার মনটা পড়ে আছে তন্নির কাছে। তন্নি ঠিক আছে? সাগরের অ্যাক্সিডেন্টের কথা জানে তন্নি? এতে কি খুব খারাপ কিছু করছে তন্নির সাথে? আশা এখনও অতইয়ের হাত ধরে আছে। অতই দীর্ঘশ্বাস ফেলে বলে, মা তোমার ছেলেটা আমার জীবনটা শেষ করে দিল, আমার তন্নিটাকে আমার থেকে দূরে সরিয়ে দিল। কে করলো মা? আমাদের জীবনটা এলোমেলো কেন করে দিল? ভালোই তো ছিলাম আমরা, কত সুন্দর দিন কাটাচ্ছিলাম। আমি কখনোই তোমার ছেলেকে ক্ষমা করব না, কোনো দিনও না। আনোয়ার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আশা অনুতপ্তের আগুনে পড়ছে, সে কি বড্ড বেশি ভুল করে ফেললো? সাগর ঘণ্টাখানেক পরে শুধু একটাই কথা বলছে, বাবা আমাকে দূরে কোথাও নিয়ে চলো, আমি আর এই শহরে থাকতে চাই না। অথই আসে সাগরের সাথে দেখা করতে, সাগরের পাশে বসে সে। সাগর অথইয়ের দিকে তাকিয়ে মলিন হাসে, ভালো লাগছে ভাইয়া?
সাগর শুধু মাথা দোলায়, কিন্তু সাগরকে দেখেই বোঝা যাচ্ছে সে ভালো নেই। তার মুখটা নীল হয়ে গেছে, পুরো মাথায় ব্যান্ডেজ করা, হাতটা ব্যান্ডেজ পুরানো। সাগরের বাবা মা ভেবেছিল এবার হয়তো সাগর কথা বলবে, কিন্তু বলে না। আসছি, ভালো থাকবেন। সাগর এবার বলে ওঠে, তন্নির খেয়াল রেখো। অথয়ের চোখে পানি চলে আসে। এত ভালোবাসা তন্নির কপালে ছিল? মানুষটা তন্নিকে এত ভালোবাসে? তার ভালোবাসার কাছে অর্ণবের ভালোবাসা কিছুই না। অর্ণব শার্টের উপরের দুটো বোতাম খুলে বুক ফুলিয়ে এগিয়ে যায় ইতিকে পিছনে ফেলে, যেন সে যুদ্ধে জয়ী হয়ে গেছে। তন্নি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি অর্ণবের দিকে। অর্ণব তন্নির সামনে এসে দাঁড়ায়। আমি তোমাকে সরি বলবো না, কাজ ভুলটে ছিল। কতবার না করলাম, তাও তুমি কি করে সাগরের বাইকে উঠলে? আত্মা কাঁপলো না তোমার? তন্নি ফোঁস করে শ্বাস তুলে বলে, কপালও না। কি করবেন? অর্ণব ভ্রু কুঁচকে তাকায়। কি করব মানে? পা ভেঙে বসিয়ে রাখবো। আপনি পাগলামি করবেন না আমায় নিয়ে। এটা শুধুই পাগলামি? এখানে আমি ভালোবাসা দেখতে পাই না। ভালোবাসলে কখনোই ভালোবাসার মানুষটাকে অপমান করতে পারতেন না? এতগুলো মানুষের সামনে এভাবে বলতে পারতেন না? একবার হলেও আপনার বুক কাঁপতো অর্ণব? বলতে বলতে তন্নির চোখে পানি চলে আসে। আমি খুব সহজ সরল, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। আপনার মতো করে কখনো কেউ আমাকে ভালোবাসার কথা বলেনি, যত্ন করেনি, পাগলামি করেনি। আমি ভালোবাসার কাঙ্গাল। এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো মানুষের সংখ্যা খুব কম। আপনার তো অনেকেই আছে, কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই। এই কথাটা আপনাকে অনেকবার বলছি আমি। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, তবুও আবার ঘুরিয়ে পড়ে। আপনার জন্য আমি সব হারাতে বসেছি। আমার অথৈয়ের সাথে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমার বাবা আমার সাথে ভালো করে কথা বলছে না, বাড়িটা পর্যন্ত ছেড়েছি। আর কি কি করব অর্ণব? আমায় বলে দিন। অর্ণবের কপালে 3টি ভাঁজ পড়ে। বাড়ি ছেড়েছো কেন? যাতে আপনি আমার নাগাল না পান। অর্ণব, আমি আপনাকে খুব ভালোবাসি, বড্ড অসহায় আমি, কিন্তু আত্মসম্মানহীন না। ভালোবাসার জন্য আত্মসম্মানবোধ বিসর্জন দিতে পারবো না আমি। অর্ণব বুকে হাত গুজে দাঁড়ায়। তন্নির কথা অর্থ বুঝতে চাইছে সে। ক্লিয়ার করে বলো অনির মাম্মা, তোমার প্রবলেম কি? কি হয়েছে? প্রবলেমটা আপনি। বকেছি আমি, তাই তো? আরে বাবা, সরি বলতেই তো এসেছি। সরি বললেই কথাগুলো উঠে আসবে? আপনি হয়তো জানেন না, বন্দুকের গুলি আর কথা একবার বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। আমার মাথা গরম হয়ে গেছিল। তোমাকে মানা করার পরেও তুমি কি করতে পারলে? বলতে বলতে তন্নির 2 গালে হাত দিয়ে, আর কখনো বকবো না, গড প্রমিস। তন্নি অর্ণবের হাত সরাতে যায়। অর্ণব শক্ত করে ধরে। প্লিজ অনির মাম্মা, একসাথে সংসার করতে গেলে একটু আধটু ঝগড়া তো হবেই, বলো। ছাড়ুন আমায়। আগে বলবে কি হয়েছে, তারপর ছাড়বো। বললাম আপনি বকছেন, আপনি অপমান করছেন, তাই। অর্ণব তন্নির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। তোমাকে খোলা বইয়ের মতো পড়তে বলি আমি। বলো কি হয়েছে? কে কি বলেছে? না বললে আজকে সিরিয়াসলি আমি বাসায় যাব না। যেটা হওয়া বাকি সেটাও হয়ে যাবে। তুমি কিন্তু আমায় কন্ট্রোল করতে পারবে না। তন্নি নরম গলায় বলে, বললাম তো, আমায় রাগিও না। তন্নি চুপ করে থাকে। টেল মি অনির মাম্মা, তন্নি বলতে যাবে তখনই ইতি বেগম আসে। অর্ণব ছেড়ে দেয় তন্নিকে। শাশুড়ি হয়েছে আনরোম্যান্টিক, এদের উদ্দেশ্যেই শুধু আমার রোম্যান্সের 12টা বাজে। তন্নির চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে। ইতি কটকট চোখে তাকায়, তারপর তন্নির হাতে ফোনটা দেয়। অথই কল করেছে বলেই আবার ইতি বেগম চলে যায়। তন্নি ফোন কানে নেয়। তন্নি, ঠিক আছিস তুই? ভালো আছিস তো? কোথায় চলে গেছিস? কতবার কল করেছি তোকে। সাগর ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। সাগরের কথা শুনে তন্নি বিচলিত হয়ে ওঠে। কি বলছিস তুই? হ্যাঁ রে, এখন মোটামুটি সুস্থ। তোকে অনেকবার কল করেছিলাম আমি। তুই ঠিক আছিস? অথই, তোর গলা এমন শোনাচ্ছে কেন? ইতি বেগম নিজের মেয়েকে নিয়ে ভীষণ টেনশনে ছিলেন। সে কি অথই আর অর্ণবের কথা ভেবে চলে যাবে? বাবা মায়ের সম্মানের কথা ভাববে না, শুধু নিজেরটা ভাববে? ভাবতেও পারে, জীবন তো কম কষ্ট পায়নি। এবার হয়তো একটু ভালোবাসার মুখ দেখে সুখ খুঁজতে যাবেই। একটু পরপর তন্নির দরজার সামনে দিয়ে ঘুরঘুর করতেছিল। এই বুঝি তন্নি অর্ণবের হাত ধরে তো চলে গেল। বুকটা প্রতিনিয়ত কাঁপছিল তার, কিন্তু ভিতর থেকে ভেসে আসা কিছু কথা ইতি বেগমকে শান্তি দেয়, কলিজা ঠান্ডা করে দেয়। তন্নি সোজাসাপটা অর্ণবকে বলে দেয়, অপমান আপনার মম পাপাকে মানিয়ে, আমার বাবা মাকে মানিয়ে আপনি ঘোড়ায় চড়ে রাজপুত্রের মতো আমায় নিতে আসবেন। আমি তখনই যাব আপনার সাথে, তার আগে নয়। অর্ণব ঝাঁকড়া চুলগুলোতে হাত বুলিয়ে একগাল হেসে বলে, এটা কোনো ব্যাপার? আমি এখনই পাপা মমকে কল করে আসতে বলছি। এখনই নিয়ে যাব তোমায়। ধৈর্য কম আপনার, এভাবে চলবে না। ধৈর্য বাড়ান, সিরিয়াস হন, মানুষের মন বুঝুন। স্পেশালি আমার বয়স তো কম হয়নি, মাথা খাটান। অর্ণব মুখ বাঁকিয়ে তাকায় তন্নির দিকে। মেয়েটা কি ইনডিরেক্টলি অপমান করছে ওকে? ডিরেক্টলি অপমান করছি। অর্ণবের কপালে 3টি ভাঁজ পড়ে। মনের কথা বুঝলো কি করে? মনের কথা বোঝার ক্ষমতা রাখি আমি। আপনার চোখ দেখেও সমস্যা বুঝতে পারি। আমাকে এত অপমান করার পরেও আপনাকে অপমান করে তাড়িয়ে দিলাম না, জানেন? তাহলে আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। আমি পার্থক্য রাখতে চাই। আরে ইয়ার, একটা কথা নিয়েই পড়ে আছো। ইটস নট ফেয়ার। বলছি ভুল হয়ে গেছে। আর কতবার বলবে?
অর্ণবের চোখে মুখে বিরক্ত। তন্নি রেগে যায়। প্রথমবার তন্নিকে রাখতে দেখে অর্ণব মায়াবতী, আসলেই মায়াবতী। এই মেয়েটার সব কিছুতেই মায়া লুকিয়ে আছে। এই যে রেগে গেছে, নাকের পাটা ফুলাচ্ছে, তবুও কত সুন্দর লাগছে। ঠোঁট ফুলিয়ে রেখেছে, ভুরু কুঁচকে ফেলেছে, চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। তন্নি ফুসফুস করতে করতে বলে, সারা জীবন বলবো। সাহস হয় কি করে আমাকে এমন করে বলার? এখনো দাঁড়িয়ে থাকতে দিয়েছি, এটাই অনেক। বাহাদুর ছেলে, আমাকে সবার সামনে ছোট করা। অর্ণব ফিক করে হেসে ফেলে। তন্নি হাঁ করে তাকায়, হাসির মতো কি বলল। অর্ণব হাসতে হাসতে খাটের উপর বসে পড়ে। সিরিয়াসলি মায়াবতী, রেগে গেছো? ইটস ওকে। তাই বলে না কেন ফোলাচ্ছ? অর্ণব হাসতে হাসতে বলে, বজ্জাত লোক, চোখের সামনে আপনাকে আমি দেখতে চাই না। দেখতে তো হবেই, বিদায় হন আপনি। নেক্সট টাইম আমার আশেপাশে আপনাকে দেখতে চাই না। তন্নি চলে যেতে নেয়। অর্ণব হাত ধরে পাশে বসিয়ে দেয়। যাবই তো, আবার কবে না কবে আসবো তার তো ঠিক নেই। একটু বসো না আমার পাশে, একটু সময় দাও আমায়। অর্ণবের নরম গলার কথায় চুপচাপ হয়ে যায় তন্নি। অর্ণব তন্নির হাতটা শক্ত করে ধরে। আই অ্যাম দ্য মোস্ট জেলাস পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমার কথা হলো, যেটা আমার সেটা শুধু আমারই। তাতে কেউ ভাগ বসাতে চাইলে আমার রাগ হয়। রেগে গেলে মাথা ঠিক থাকতে পারে না। তোমাকে তো ওয়ার্নিং দিয়েছিলাম আমি, ভালোভাবে বুঝিয়েও দিয়েছিলাম। আই নো তুমি সাগরকে মানা করতে পারোনি। কচ ভেবেছ সাগর ইনস্টল ফিল করবে? তুমি মানা করলে এমনটা হতোই না। তন্নি অর্ণবের কথা মন দিয়ে শোনে, কোনো জবাব দেয় না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মায়াবতী, আমাতেই সন্তুষ্ট থাকো। আমি যেভাবে রাখি সেভাবেই থেকে দেখো, লাইফে আনহ্যাপি হব না, এইটুকু প্রমিস করতে পারি। আমি তোমার বাঁধতে চাইছি না, কোনো কিছুতে জোরও করছি না। জাস্ট এইটুকু বলছি, সাগরের থেকে দূরে থাকবে। সাগর তোমাকে অসম্ভব ভালোবাসি। তুমি তাকে একটু অ্যাটেনশন দিলে তার মনে তোর জন্য যে ফিলিংস লুকিয়ে আছে তা জেগে ওঠে। এটা তো ঠিক না বলো? তাকে তোমার ইগনোর করা বোঝানো উচিত তুমি তার প্রতি বিরক্ত, তাহলেই তো সে তোমায় বলতে পারবে। তন্নি তাকায় অর্ণবের দিকে। অর্ণব তন্নির মাথাটা নিজের কাঁধে রাখে। বকলেও আমি বকবো, ভালোবাসলেও আমি বাসবো। তুমি রাগ করবে, অভিমান করবে, কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না। রিলেশনশিপের বিয়ে পরিবার মানতে চাইবে না, অশান্তি হবেই, কিন্তু ভরসা রাখো আমি মানিয়ে নেব। পরিবারের সবাইকে সাথে নিয়ে রাজপুত্রের মতো ঘোড়ায় চেপে আসবো তোমায় নিতে, কথা দিলাম। তন্নি মুচকি হাসে। এইটুকু ভরসাই সে পেতে চেয়েছিল। এটাই শুনতে যাচ্ছিল অর্ণবের থেকে। বেশ কিছুক্ষণ দুজন একসাথে থাকে। রাত বাড়ছে, এবার অর্ণবের চলে যাওয়া উচিত। তন্নি অর্ণবের কাঁধ থেকে মাথা তোলে। এবার আপনার চলে যাওয়া উচিত, অনেক রাত হলো তো। অর্ণব উঠে আয়নার সামনে যায়, চুল ঠিক করতে করতে বলে, আই নো দ্যাট। তুমি যে আমাকে রাখার সাহস রাখো না, এটা জানি আমি। আমার বাড়িতে যেও, দেখো তাড়িয়েও দেবো না। তন্নি ভেংচি কাটে। জানতো আপনি, চুমু দাও। যাচ্ছি, ঝাঁটা আনছি। আগে কেমন ভয়ে ভয়ে থাকতো, দারুণ লাগতো, এখন ভয় পাও না কেন? ভয় পাবো আমায়? তন্নি মুখ বাঁকিয়ে বলে, ভয় পেতে বয়েই গেছে। মুখে মুখে কটামি করবো না। অনির মাম্মা হতে যাচ্ছে তুমি, অনি কি শিখবে তোমার থেকে? কটামি শিখবে, তারপর দুজন মিলে আপনার জীবনটা জ্বালাপালা করে দেবে। একটু কথাও শুনবো না, কটামি করবো দুজন মিলে, বলে তন্নি হাসতে থাকে। প্রাণ খুলে হাসে যাকে বলে। অর্ণব মুগ্ধ হয়ে বলে, মাশাআল্লাহ। বলে ওঠে মনে মনে, এই মেয়েটার সব কিছুতেই মুগ্ধতা ছড়িয়ে আছে। ইস, হাসি। অর্ণব তন্নির হাত ধরে। তন্নির হাসি থেমে যায়। তন্নিকে কাছে টেনে কপালে চুমু এঁকে দেয়। এভাবেই সারাক্ষণ আসবে। তোমার হাসি আমার কলিজা ঠান্ডা করে দেয়। অথই বাড়ি ফিরে অপেক্ষা করছে অর্ণবের। খুব আর্জেন্ট কথা আছে অর্ণবের সাথে। অর্ণবকে কিছু বলতে চায় ও। নিজের রুমে খানিকক্ষণ বসে থেকে বোর হয়ে চলে আসে অর্ণবের রুমে। খুব সুন্দর করে বাসর সাজানো হয়েছে। পুরো রুম ফুলের গন্ধে মোমো করছে। অথই মুখ বাঁকায়, লজ্জা ছাড়া ভাই তার। বউ আসবে খবর নেই, বাসর সাজিয়ে বসে আছে। অর্ণব বেরিয়ে গিয়েও আবার ফেরত আসে। ইতি বেগম সবাই খেতে বসেছিল। মুখে ভাত পড়বে তখনই অর্ণবকে দেখে চমকে ওঠে। ভাত রেখে অর্ণবের দিকে তাকায়। অর্ণব মুচকি এসে ওনার পাশে বসে পড়ে। শাশুড়ি মম জামাইকে খেতে না দিয়ে নিজেই খাচ্ছে। ইটস নট ফেয়ার মম, আগে জামাই আদর করতে হয়। এতে লজ্জা পায় ঠিকই তো, মেয়ের জামাইকে সে খেতে না দিয়ে নিজে কী করে খেতে বসলো? অবশ্য সে ভেবেছিল চলে গেছে। এমন সময় তামিম দৌড়ে আসে। অর্ণবের গা ঘেঁষে দাঁড়ায়। অর্ণব কোলে তুলে নেয় তামিমকে। শালাবাবু, এতক্ষণ কই ছিলে? তামিম অর্ণবের ঝাঁকড়ার চুলে হাত ঢুকিয়ে দেয়। এমন চুল সে আগে দেখেনি, আজকেই প্রথম দেখলো। তার ছোট্ট মনে প্রশ্ন আসছে, এই চুলে চিরুনি দেয় কীভাবে? কিন্তু প্রশ্নটা করতে পারে না সে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ইতি বেগম ডিম ভাজতে চলে গেছে। তারা ডাল রান্না করেছিল, আর এই ডাল দিয়েই সবাই রাতের খাবারটা শেষ করতো। কিন্তু অর্ণবকে তো শুধু ডাল দিয়ে খেতে দেওয়া যাবে না। অর্ণব রান্নাঘরের দিকে তাকাচ্ছে। তার আসলে খাওয়ার মুড নেই, কিন্তু শাশুড়ির সাথে ভাব জমাতে হবে বলেই চলে গিয়ে আবার ফিরে আসলো শাশুড়ির সাথে খাবে বলে। অর্ণব তামিমের নরম তুলতুলে গাল দুটো টেনে দেয়। তারপর জিজ্ঞেস করে, শালাবাবু কোন ক্লাসে পড়ো? তামিম বিরক্ত। তার নাম তামিম, তাকে কেন শালাবাবু বলে ডাকবে?
সে নাক মুখ কুঁচকে জবাব দেয়, আমার নাম তামিম, শালাবাবু না। অর্ণবের হাসি পায়, একদম বোনের মতো। তোমার নাম তো তামিমই, তুমি আমার শালাবাবু লাগো। না না, আমি শালাবাবু হব না, তামিমেই থাকবো। শালাবাবু নামটা সুন্দর না? হ্যাঁ, তুমি তো তামিমেই থাকবে, শুধু আমি শালাবাবু বলে ডাকবো। না, এটা হবে না। অর্ণব দীর্ঘশ্বাস পেলে, একে বুঝিয়ে লাভ হবে না। ততক্ষণ ইতি বেগম ডিম ভেজে চলে আসে, ভাত বেড়ে দেয় অর্ণবকে। অর্ণব কখন এরকমভাবে ডাল ডিম দিয়ে ভাত খেয়েছে কিনা মনে নেই তার, তবে মনে হচ্ছে ভালোই হবে খেতে। সে খাবারের দিকে এক পলক তাকিয়ে ইতি বেগমের দিকে তাকায়। আমি সুইট কিউট বউটাকে ডাকুন, ডিনারটা একসাথে করি। ইতি ডাকে তন্নিকে। তন্নি দরজার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখছিল অর্ণবকে। মায়ের ডাকে এগিয়ে আসে, কেন জানি তারও একসাথে খেতে ইচ্ছে করলো। তন্নি গিয়ে অর্ণবের মুখোমুখি বসে, তামিমকে অর্ণব পাশে বসিয়ে দেয়। ঘরে দুটো ডিম ছিল, দুটোই ভেজে এনেছে ইতি বেগম। অর্ণব দুটো ডিমকে 4 খণ্ড করে, 1 খণ্ড নিজে নেয়, আরেক খণ্ড তামিমকে দেয়, আরেক খণ্ড তন্নিকে দেয়, আর বাকিটা রেখে দেয় ইতি বেগমের জন্য। অর্ণবের এরকম ব্যবহারে তন্নি বেশ খুশি হয়। ইতি বেগম লজ্জায় ওখান থেকে চলে যায়। ভালো মন্দ দুটো খেতে দিতে পারলাম না। সে খাওয়ার সময় কথা বলা ভালো না, তামিম শিখেছে তন্নির থেকে। অর্ণবকেও বলেছিল তন্নি একবার, তাই চুপচাপ খেতে থাকে সবাই। অর্ণব খেতে খেতে তাকায় তন্নির দিকে, তার মায়াবতী। কবে তাকে ঘরে তুলতে পারবে, কবে তাকে সারাক্ষণ দেখতে পারবে, কবে তাদের উনি আসবে। সময় কেন দ্রুত চলে যায় না, কেন সব কিছু ঠিকঠাক থাকে না। অর্ণবের রুম থেকে সাগরের রুমটা স্পষ্ট দেখা যায়। ব্যাপারটা অথই কেবলই খেয়াল করলো। সে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে থাকে সাগরের রুম। কি সুন্দর গোছালো রুমটা। খাটের পাশে থাকা কাবাটের উপর সারি সারি হেলমেট সাজানো। বাইক তার ভীষণ পছন্দ, দুটো বাইক তার, সাথে অনেকগুলো হেলমেট। অনেক দিন এক একটা হেলমেট নিয়ে কলেজে যায়। এই হেলমেটগুলো অথইয়ের পছন্দের। তার ভীষণ ইচ্ছে একদিন সাগরের বাইকের পিছনে বসে সাগরের হেলমেট মাথায় পরে সারা শহর ঘুরবে, সাগরকে শক্ত করে ধরে জড়িয়ে ধরবে, শার্টের ঘ্রাণ নেবে, অনেক অনেক কথা বলবে সাগরের সাথে। কিন্তু এই ইচ্ছে কখনোই পূরণ হলো না। মুখ ফুটে সাগরকে কয়েকবার বলতে চেয়েছে, আমাকে একটু লিফট দেবেন, কিন্তু বলতে পারেনি। যদি না দেয়, মুখের উপর না করে দেয়, তাহলে তো অথই লজ্জায় মরেই যাবে। এসব ভাবতে ভাবতে অথইয়ের মাথা ঘুরে আসে। ভীষণ দুর্বল সে। মাথা ধরে অর্ণবের ফুল সাজানো খাটে গিয়ে শুয়ে পড়ে। সাগরকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় বুঝতে পারে না। জীবনে প্রথমবার অর্ণব ডিপ্রেশন শব্দটার সাথে পরিচিত হয়েছে। টেনশন তাকে গ্রাস হয়েছে। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। অর্ণব নিয়ন্ত্রণ করতে পারছে না। ভালোবাসাটা এমন কেন? সবসময় হাসি খুশি থাকা অর্ণব হঠাৎ করেই চুপসে গেছে। বাঁকা ঠোঁটের মুখখানি গম্ভীর হয়ে গেছে। একটা নিউজ পুরো দুনিয়া উলটপালট করে দিয়েছে অর্ণবের। দরজা খুলে রুম ঢুকতেই প্রথমে অর্ণবের নজরে পড়ে ফুল সাজানো খাটটার দিকে। কিছুটা মজা করেই সাজিয়েছিল সে। সে জানতো তন্নি আসবে না, আর এভাবেও সে তন্নিকে আনবে না। তার মায়াবতীকে সে মায়ের রাজ্যে নিয়ে আসবে পুরো শহর জানিয়ে। বিছানায় অথইকে হা করে ঘুমোতে দেখে এগিয়ে যায় অর্ণব। বালিশ ছাড়া ঘুমিয়েছে, তাই মুখটা খুলে আছে। অন্য সময় হলে অর্ণব এটা পিক তুলতো, তারপর অথইয়ের প্রতিদিন জ্বালাতো, কিন্তু আজকে সেরকম মুড নেই। অর্ণব অথইয়ের পাশে বসে মাথাটা তুলে বালিশ দিয়ে দেয়। মুখের উপর পড়ে থাকা ছোট্ট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে চুমু খায় অথইয়ের কপালে। ডান হাতের কবজিতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। অর্ণব সেখানেও চুমু খায়। বোনকে সে বড্ড বেশি ভালোবাসে। হ্যাঁ, সারাক্ষণ সে বোনের পিছনে লেগে থাকে ঠিকই, কিন্তু ভালোবাসে খুব। অথই নড়ে চড়ে ওঠে। তার ঘুম পাতলা, একটু শব্দ হলেই সে জেগে যায়। অথইকে চোখ খুলতে দেখে অর্ণব তাকে ধরে বসিয়ে দেয়। হাই তুলে অথই ভাইয়ের দিকে তাকায়। সাগরকে ভালোবাসিস? অর্ণবের প্রশ্নে থমকে যায় অথই। তার ভাই জানল কি করে? মাথা করে শুকনো ঢোক গেলে অথই। ভাই তাকে কখনো বকে না, কিন্তু তবুও তার শক্ত মুখখানা দেখে ভয় হচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অথই রিনরিনিয়ে বলে ওঠে, আসলে ভাইয়া সেরকম কিছু না, আমি জাস্ট একটু ঘাবড়ে গেছিলাম। অর্ণব সরু চোখে তাকায় অথইয়ের দিকে। এস অর নো? অথই 2 মিনিট সময় নিয়ে ভাবে। ভাই যখন প্রশ্ন করেছে তখন জেনেই প্রশ্ন করেছে, মিথ্যে বলার কোনো জায়গাই নেই। হ্যাঁ, প্রেম করতে চাস নাকি বিয়ে? দুটোই। গেট গেট রেডি ফর ম্যারেজ। অথইয়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে তার ভাই বিয়ে? ভাইয়া তুই নো মোর ওয়ার্ডস বলেই অর্ণব ওয়াশরুমে ঢুকে যায়। খুশিতে অথইয়ের চোখ দুটো চকচক করে ওঠে। কালকেই তার বিয়ে। তার ভাই যখন বলেছে বিয়ে তো হবেই কনফার্ম। মানে এত তাড়াতাড়ি? কোনো সাধনা ছাড়াই অথই সাগরকে পেয়ে যাবে? সাগর হাসপাতালে থাকতে চায় না, বাড়ি যেতে চায়, কিন্তু ডাক্তার তাকে ছাড়তে নারাজ। তাদের মতে আরও 15 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। সাগর সাফ সাফ মানা করে দিয়েছে। সে ইতিমধ্যে বেড থেকে নেমেও পড়েছে। সালমা ছেলেকে সামলাতে পারছে না। তখনই কেবিনে ঢোকে অর্ণব। অর্ণবের দিকে চোখ পড়তেই সে মাথা নিচু করে শান্ত হয়ে যায়। অর্ণবের মুখটা দেখলেই তার মনে পড়ে যায় তন্নির বিধ্বস্ত মুখটা। দুনিয়া উলটপালট করে দিতে ইচ্ছে হয়। অর্ণব গিয়ে সাগরের পাশে দাঁড়ায়। আন্টি, আপনি গিয়ে কিছু খেয়ে নেন, আমি কথা বলছি সাগরের সাথে। চোখের ইশারায় চলে যেতে বলে।
সালমা বেরিয়ে যায়, ডাক্তারও চলে যায়। অর্ণব সাগরের পাশে বসে, কেমন আছো? ভালো, গম্ভীর গলায় উত্তর সাগরের। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, স্পষ্টভাবে বলছি, আমার বোন অথই তোমাকে ভালোবাসে। সাগর কথা বলে না। অথই তাকে ভালোবাসে কথাটা সে আগেই আন্দাজ করেছিল, কিন্তু ভাবনাটা সিরিয়াসলি নেয়নি। আমি চাই তুমি আজকে অথইকে বিয়ে করো। সাগর বাঁকা চোখে তাকায় সাগরের দিকে। সাগর বাঁকা চোখে তাকায় অর্ণবের দিকে, কিছু বলে না। আমার বউকে ভালোবেসে আমার ওই বোনকে বিয়ে করতে খুব প্রবলেম হবে, তাই না? অনির মাম্মা ভালো আছে, সে আমার সাথে হ্যাপি আছে, এটা দেখে বুক জ্বলবে তোমার, হিংসা হবে। সাগর হাসে, ঠোঁটের পাশে কেটে গেছিল, সেখানে রক্ত জমে আছে। ফোলা ঠোঁটের বাঁকা হাসি ভারী অদ্ভুত লাগে অর্ণবের। আমি আপনার মতো নই ভাইয়া, আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় ভালোবাসি, সাথে তার ভালোবাসার মানুষগুলোকেও ভালোবাসি। সে ভালো আছে এটা জেনেও আমার বুক জ্বলবে না, কিন্তু সে খারাপ আছে, তার পাশের মানুষটা তাকে সম্মান দিতে জানে না, এটা জানলে অবশ্যই আমার বুক জ্বলবে, হাহাকার করবে বুকটা, কারণ আমি তাকে ভালোবাসি। অর্ণব রেগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, চোয়াল শক্ত করে চোখ দুটো বন্ধ করে নেয়। রাগে তার শরীর কাঁপছে। এটা দেখে সাগর আলতো হাসে। আমার ভালোবাসার মানুষটিকে আপনি বিয়ে করে ফেলছেন? আমার তো রাগ হয় না। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। সবসময় তুমি এটাই বোঝাতে চাও আমি মায়াবতীর জন্য পারফেক্ট না। সে আমার ভালোবাসা ডিজার্ভ করে। আমি জাস্ট উড়ে এসে জুড়ে বসেছি। সে আমার জেদ। এক সপ্তাহের মধ্যে তুমি নিজে বলবে অর্ণব মায়াবতীর জন্য পারফেক্ট। আমি পারফেক্ট ছিলাম, বলতেই হবে। ইটস মাই চ্যালেঞ্জ। সাগর তৃপ্তির হাসি হাসে। এটাই চাইছিল সে, তার জন্য অর্ণবকে উস্কে দিচ্ছিল। অর্ণব কল করে অথইকে। অথই ফোন নিয়ে বসেছিল, রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে। তুই যার পিছনে ছুটছিস সে তোর জন্য পারফেক্ট না, তুই কখনোই তার সাথে ভালো থাকবি না, বাকিটা তোর সিদ্ধান্ত। অথই জোর গলায় বলে, আমার সাগর কী চাই? ভালোবাসতে হবে না, শুধু আমার পাশে থাকলেই হবে। লাউড স্পিকার দেওয়া ছিল, কথাটা সাগরও শুনতে পায়। অর্ণব কল কেটে দেয়। তুমি কি বলো? আমি চাই তুমি আজকেই অথইকে বিয়ে করো। আমিও অথইকে বিয়ে করতে চাই, আর আপনাকে দেখিয়ে দিতে চাই ভালো কি করে বাঁচতে হয়। অর্ণব আর এক সেকেন্ডও দাঁড়ায় না। এই ছেলেটার বাঁকা বাঁকা কথা তার বিরক্ত লাগে, রাগ কন্ট্রোল করতে পারে না। সোজা কথা কখনোই সোজাভাবে বলতে পারে না সে। দরজার সামনে দাঁড়িয়ে ছিল সালমা বেগম। অর্ণব তাকে বলে, আপনার ছেলে আমার বোনকে বিয়ে করতে চায়, আর আমিও দিতে চাই আজকেই। ডাক্তারের সাথে কথা বলছি, আঙ্কেল আসলে ছেলেকে নিয়ে পৌঁছে যাবেন। বলেই সে চলে যায়। সালমা হতভম্ব হয়ে যায়। তার অসুস্থ ছেলেটা বিয়ে করবে? আশা বেগম রেগে আছে। তার মেয়ের বিয়ে দেবে, তার কাছে একবার পারমিশন নিল না। আনোয়ার একটুও পরপর পানি খাচ্ছে। তার ছেলেটা যে চরম লেভেলের বেপরোয়া। বাই এনি চান্স যদি জানতে পারে আশা তন্নিকে পছন্দ করছে না, তখন কি করবে? আশা দাঁত কটমট করে আনোয়ারকে বলে, ছেলেকে থামাচ্ছ না কেন? তোমারও তো ছেলে, তুমি সামলাও। আশা হতাশ হয়ে বসে পড়ে। তার ছেলে কি করে তার কথা শুনবে? কখনোই না। তখন অর্ণব ঢোকে বাবা মায়ের রুমে, বাবার পাশে গিয়ে বসে। আনোয়ার ছেলের মতিগতি দেখে বলে, বাবা আমার হার্ট দুর্বল, আর কিছু বলিস না। অর্ণব মুচকি হাসে। বাবার শার্টের বোতাম খুলে দেয়, কারণ সে ঘামছে। ছোট্ট একটা কথা বলবো। বাড়ির মেয়ের বিয়ে, যেখানে বাড়ির বউ না থাকলে জমবে। তুমি আর মাম্মা গিয়ে আমার বাচ্চার মাকে নিয়ে আসবে, তার মাকে বোঝাবে, তার বাবার কথা বলবা, দেন ভালোবেসে তাকে নিয়ে আসবে হবু পুত্রবধূ হিসেবে। আনোয়ার খুশি হয়। আশার মুখ কালো হয়ে যায়। সেদিন এত অপমান করলো, আর আজকে তাদের সামনে গিয়ে ক্ষমা চাইবে, মান সম্মান থাকবে। মাম্মা যাবে তো? আশা চমকে ওঠে। ছেলের মুখের উপর না বলার সাহস তার নেই। সে মাথা নাড়ায়। অর্ণব মুচকি হাসে। তাহলে এখনই বেরিয়ে পড়ো, আমি গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি। অর্ণব চলে যায়। আশা চিন্তা করতে থাকে। অর্ণব নিজের রুমে গিয়ে তন্নিকে কল করে। তন্নি রান্না করছিল। অর্ণবের কল দেখে মুচকি হেসে কল রিসিভ করে। পাপা আর মাম্মা যাচ্ছে তোমায় আনতে। তন্নি অবাক হয়, কি? আজকে অথইয়ের বিয়ে দেবো সাগরের সাথে, যেখানে তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি বলেছিলে না আমার জন্য তোমার আর অথইয়ের দূরত্ব তৈরি হচ্ছে, সেটাই মেটানোর চেষ্টা করছি। তোমাকে আমার বাবা মা আজকে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে আসবে, বাড়ির হবু বউ হিসাবে। তন্নি রহস্যময় হাসি হাসে। আমি তো ঘোড়ায় চেপে যেতে চেয়েছিলাম, সবে এটা বোঝাবো তোমায়। আমাদের বাড়ির সবাইকে আমি ম্যানেজ করে ফেলছি। যখন তোমার বাবা মাকে মানতে পারবো, তখন পুরো শহর জানিয়ে ঢাকঢোল পিটিয়ে ঘোড়ায় চেপে রাজপুত্রের মতো তোমায় আনতে যাব সারা জীবনের জন্য। তন্নি হাসে। অর্ণব তন্নির হাসি অনুভব করে। ভালোবাসি উনির মাম্মা, আমিও ভালোবাসি তাতানের পাপ্পা। তাতান ছেলেও তো হতে পারে, আমাদের ছেলের নাম থাকবে তাতান। বাহ বাহ, আমার পালায় পালায় বউ দেখি বেশ রোমান্টিক হয়ে গেছে, বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। এবার আমাদের ফুলসজ্জা আর খুব বেশি দূরে হবে না। তন্নি কল কেটে দেয়। অর্ণব হেসে ফেলে, কয়েকবার তাতার নামটা উচ্চারণ করে। অথই আয়ানের সামনে দাঁড়িয়ে আছে। আজকে তার বিয়ে। ইস, কাল অবধি ভাবতে পারছিল না আজকে সাগর পুরোপুরি তার হয়ে যাবে। কেউ আর কখনো তাদের আলাদা করতে পারবে না।
সারাক্ষণ সাগরকে সামনে থেকে দেখতে পারবে, ছুঁয়ে দিতে পারবে। আর কি চাই? আরতি বোনের ভাব ভালোবাসা দেখছে। নিজের বিয়েতে কেউ এত খুশি থাকে সেটা অথৈকে না দেখলে বুঝতেই পারত না আরতি। নির্লজ্জের একটা সীমা থাকে, দাঁত বের করিস না অথৈ, কেউ দেখলে নির্লজ্জ বলবে। অথৈ আরতির দিকে তাকিয়ে মুখ বাঁকায়। তুই ছাড়া আর কেউ বলবে না। এতটা খুশি অথৈ জীবনে হয়নি। আজকে সে তার দুটো প্রিয় মানুষের পাশে পাবে, কতদিন পর দেখতে পারবে, ছুঁতে পারবে। সময়টা যেন আজকে অথৈয়ের। তন্নিকে আনতে যাবে শুনে সে খুশিতে লাফিয়ে ওঠে। বাবা মাকে পই পই করে বলে দিয়েছে তন্নিকে কয়েকদিন রেখে দেওয়ার জন্য এখানে। আশার মুখে জবাব নেই। তিনি জানে তন্নিকে সহজে আনা যাবে না। তন্নিকে আনতে গেলে তারেক আর ইতির কাছে ক্ষমা চাইতে হবে, নিজে ছোট হতে হবে। এই কথা তার মেয়েরা জানলে ভীষণ কষ্ট পাবে, মন উঠিয়ে নেবে আশা বেগমের উপর থেকে। অর্ণবের থেকে তন্নির ভালোবাসার ঠিকানা নেই আনোয়ারের। সে ভীষণ খুশি। এইভাবেই তো সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ইতি বেগম অনেক কিছু রান্না করে ফেলে, তারা যেমনই হোক মেয়ের শ্বশুরবাড়ির লোক বলে কথা। তন্নি মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। কাজ করতে করতে ইতি বেগম বলে ফেলে, তোর বাবা তোকে নিয়ে একটু বেশি আধিক্যতা দেখায়। তার যে একটা ছেলে আছে সেদিকে তার কোনো মনেই নেই। এটা কি ঠিক তুই বল? তন্নির হাসি মুখটা চুপসে যায়। সে মায়ের দিকে তাকায়। মায়ের চিন্তাভাবনা বরাবরই অন্যরকম। মা বাবা আমাদের দুজনকেই ভালোবাসে। আমি তো দেখি না, তুমি ভাইকে বেশি ভালোবাসো, বাবা আমাকে। তুমি দুজনকে সমান চোখে দেখো, বাবাও সমান চোখে দেখবে। এতে রেগে যায়। ইদানিং মেয়েটা মুখে খই ফুটেছে, একটা কথা মাটিতে পড়তে দেয় না। সব কথার জবাব যেন তার প্রস্তুত ছিল। মুখে মুখে তর্ক করতে শুকিয়ে গেছিস তুই? চুপ করে থাকলে সবাই অসহায় ভাবে। মা শুধু আঘাত করতে এগিয়ে আসে। ইতি আর কথা বলে না, চুপচাপ কাজ করতে থাকে। 12:30টার পরে আনোয়ার আর আশা চলে আসে তন্নিদের বাড়িতে। তন্নি তাদের শরবত দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। তারে কল করে। তন্নি আশার কাছে ফোন দেয়। তন্নি চায় তার শাশুড়ি মা বাবার থেকে ক্ষমা চাক। তার বাবা অপমান ডিজার্ভ করে না। আনোয়ার চুপচাপ বসে আছে। আশা ফোঁস করে শ্বাস টেনে বলে ওঠে, আপনার মেয়ে আজকে না গেলে আমার মেয়ের জীবনটা নষ্ট হবে। আমার ছেলে সবটা উলটপালট করে দেবে। তন্নির যাওয়াটা ভীষণ জরুরি। তারে কথা বলে না। আশা আবারও বলে ওঠে, আমার মেয়েটা কোনো দোষ করেনি, তার জন্য মেয়েটার জীবন নষ্ট করবেন না। আগে ভাবা উচিত ছিল আপনার। ক্ষমা চাইছি আমি, ভুল হয়ে গেছে। আপনি বললে আপনার মেয়ের পা ধরেও ক্ষমা চাইতে পারি। দোস্ত আমার। আশার চোখে পানি চলে আসে। আমার মেয়ের নরম মন, সে আপনার অপমানের কথা মনেও রাখেনি। তন্নি যাক, যতই রাত হোক আমার মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, বলেই তারেক কল কেটে দেয়। ইতি বেগম বিরক্ত। কেন যেতে দিতে চাইছে? এত অপমান ভুলে গেল। যেমন মেয়ে নির্লজ্জ তেমনই বাপ নির্লজ্জ। ইতি মুখ বাঁকিয়ে তন্নিকে বলে, তোর বাবা তো নির্লজ্জ, তুই এখন নির্লজ্জের মতো ওনাদের পিছন পিছন যাবি? ভুলে গেলি কি করে ওনাদের জন্য বাড়ি ছেড়েছি আমরা? এই মহিলা আমাকে আর তোর বাবাকে যা নয় তাই বলে কথা শুনিয়েছে। আশা মাথা নিচু করে ফেলে। আনোয়ারও অপমানিত হয়। তন্নি দীর্ঘশ্বাস ফেলে বলে, চুপ থাকার চেয়ে বড় অপমান এই দুনিয়াতে নেই। একদিন হলেও উনি আমাকে ভালোবেসেছে, আদর করে খাইয়েছে। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি লজ্জিত। আর কি, রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয়, আর রাগ মাটি করতে পারলে সম্পর্ক সুন্দর হয়, আমার বাবা বলে। ইতি মুখ বাঁকিয়ে চলে যেতে নেয়। আনোয়ার বলে ওঠে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। ইতি তেতে ওঠে, বলে, আপনার বাড়িতে আমি কখনো পাও ফেলবো না। আপনাদের মতো বড়লোক আমি পায়ের তলায় রাখি। আমাকে অপমান করেছিলেন, আমি সহজে ভুলে যাব? বাপ মেয়ের মতো নির্লজ্জ আমি না। বলে ইতি চলে যায়। আশা দীর্ঘশ্বাস ফেলে। ছেলে মেয়ে কথায় এনে দাঁড় করালো তাকে। মায়ের সম্মানের কথা একবারও ভাবলো না। মায় অপমান করলো ওরা। সব দোষ এই তন্নির। তার সুখের সংসারে আগুন লাগিয়েছে এই মেয়েটা। আনোয়ার তন্নিকে বলে, মা রেডি হয়ে এসো। অথই তোমাকে ছাড়া বিয়েই করবে না। তোমায় খুব ভালোবাসে মেয়েটা, তোমার জন্য সব করতে পারে। নিজের ভাইয়ের সাথেও ঝামেলা করেছে, তার জন্য হলেও তোমার যাওয়া উচিত। তন্নি কথা বলে না, চুপচাপ রুমে চলে যায়। সে যাবে তার অথইয়ের জন্য। একটু আত্মসম্মানবোধ বিসর্জন দিলে যদি কিছু আপন মানুষদের আবারও আগের রূপে ফিরে পাওয়া যায় তাতে ক্ষতি কি? বলুক না সবাই নির্লজ্জ, ভালোবাসায় একটু নির্লজ্জ হতেই হয়। ভালোবাসার মানুষদের একটুখানি সুখ দেওয়ার জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়াই যায়। অথই শুধু দরজার দিকে তাকাচ্ছে, কখন আসবে তার তন্নি। তন্নির সাথে ম্যাচিং করে শাড়ি পরবে আজকে। অর্ণব 3 জনের জন্যই শাড়ি কিনে এনেছে। আবার সাগরের বাবাও শাড়ি গহনা পাঠিয়েছে। অর্ণব সোফায় বসে ফোন ঘাঁটছে। সাগররা রওনা দিয়েছে। তন্নি কখন আসবে? গতকাল সাজানো বাসর এখন একইভাবে আছে, ফুলগুলোও শুকায়নি। অথইকে এত ছটফট করতে দেখে অর্ণব বিরক্ত হয়। ওই তেলেপোকা, আমার বউ আসলে একদম সাথে সাথে ঘষবি না, আমাকে প্রাইভেসি দিবি। অথই মুখ বাঁকিয়ে অর্ণবের পাশে গিয়ে বসে। তোর বউ আসছে না, আমার জান আসছে। আমি তো ভেবেই ফেলেছি আজকে আমি আর তন্নি থাকবো, সারা রাত দুজন গল্প করবো। ইস, কতদিন পর। অর্ণবের হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে যায়। সে বড় বড় চোখ করে
কটকট করে তাকিয়ে আছে অথৈয়ের দিকে, যেন অথৈ কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলেছে। অথৈ ভেঙচি কাটে, তোর এই হাবভাব রিয়াকশন আমার সামনে দেখাবি না। তন্নি আমার মানে আমারই, তোকে বিয়েই দিচ্ছি প্রাইভেসির আশায়। তখনই গাড়ির শব্দ হয়। অথৈ শাড়ি উঁচু করে এক দৌড় দেয়, এক দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আর ভিতর থেকে বেরিয়ে আসে সাগর। অথৈ লজ্জায় মাথা নিচু করে ফেলে। সালমা হেসে ফেলে, বর দেখতে বউ সবার আগে চলে আসছে। লজ্জায় অথৈয়ের মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। অর্ণবও এগিয়ে এসেছিল, সে অথৈয়ের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। সাগর গম্ভীর গলায় বলে, এত দৌড়াদৌড়ি করার কি আছে? পড়ে গিয়ে হাত পা ভাঙার ইচ্ছে নাকি? অর্ণব এগিয়ে এসে অথৈয়ের মাথায় টোকা দেয়, তারপর বলে, ওর বর হাত ভেঙে মাথায় ব্যান্ডেজ করে আছে, তাই ওরও ইচ্ছে হয়েছে পা ভেঙে বরের পাশে বসে থাকার, তাই না টিমটিম? সালমা হেসে ফেলে। অথৈ চিমটি কাটে অর্ণবের হাতে। সাগর গম্ভীর চোখে অথৈয়ের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। তখনই আরেকটা গাড়ি চলে আসে, সেখান থেকে বেরিয়ে আসে আনোয়ার, তারপর বের হয় তন্নি। অথৈ তন্নিকে দেখে দৌড়ে যায়, চাপটে জড়িয়ে ধরে তন্নিকে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে অথৈ, আমি ভেবেছিলাম তুই আসবি না। কাঁদতে কাঁদতে বলতে থাকে অথৈ। তন্নি অথৈয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, চোখের পানি মুছিয়ে দেয়। তোর জন্য আমাকে। তন্নির হাত ধরে বলে অথৈ। অর্ণব তন্নির আরেকটা হাত ধরে, তুই যা, ও আসছে। অথৈ ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে। প্রাইভেসি? অর্ণব হেসে অথৈয়ের কপালে চুমু দিয়ে দেয়, আমার কাজী নজরুল ইসলাম, তোর বাচ্চার নাম ঠিক করে দিবনি আমি। অথৈ হাসতে হাসতে চলে যায়। তন্নি আলতো করে থাপ্পড় দেয় অর্ণবের পিঠে। অজাত। অর্ণব হুট করে কোলে তুলে নেয় তন্নিকে। তন্নি বড় বড় চোখ করে খামচে ধরে অর্ণবের শার্টের কলার। এই যে তাতানের বাবা, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে প্লিজ। অর্ণব তন্নির নাকে নিজের নাক ঘষে, অনির মাম্মা একটু রোমান্টিক হও, এভাবে জীবন চলছে না। তন্নির চুল টেনে দেয় অর্ণবের, শয়তানের নানা।